ওকে, রেকর্ডিং অন করে দিলাম। ওকে, সব কিছু ডান। ওকে, আমি হচ্ছে এখন কত বাজে, 11। আমি হচ্ছে মাগরিবের আগে একটা ছোট্ট একটা পার্ট শেষ করতে চাচ্ছি। তো লোগো ডিজাইনটা ধরলে বাকি পার্টগুলো দেখাবো না। লোগো ডিজাইনটা আমি ক্লাসের একদম শেষের দিকে দেখাই দিব আপনাদেরকে। আজকে লোগো ডিজাইন দেখাই দিব, এটা নিয়ে কোনো প্যারা নিয়েন না। আজকে ছোট ছোট বিভিন্ন টপিক নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং আজকে আমরা পেড ক্যাম্পেইনের দিকে চলে যাব। ওকে, তো একটু চলে আসি। লোগো ডিজাইন বেশি সময় লাগবে না, বাট একটা ছোট্ট একটা টপিক দেখা, ছোট্ট না মোটামুটি একটা টপিক আমরা একটু নিয়ে কথা বলি। তো আমাদের অর্গানিক মার্কেটিংয়ের কাজ অলরেডি আমরা শেষ করে ফেলেছি। এটা নিয়ে আমরা কি করেছি, স্ট্র্যাটেজি মেক করেছি, বিজনেস পেজ আর ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। আর হচ্ছে আচ্ছা, আরেকটা বিষয়, একটু মাইক্রোফোন অন করি। কারো কি কোনো কোশ্চেন আছে? মানে আপনাদের অর্গানিক মার্কেটিংয়ের যে আগে আমি ক্লাস করে শেষ করে ফেলেছিলাম, তো এই রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু কোশ্চেন করতে পারেন। আমি মাইক্রোফোনটা অন করেছি, তারপর আমি ক্লাস শুরু করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো কিছু জানার থাকলে। আর যদি না থাকে তাহলে আমি ক্লাস কন্টিনিউ করব। আমি মাইক্রোফোন অন করে রেখেছি, আপনাদের হ্যান্ড রেজ করার দরকার নেই। মাইক্রোফোন অন করা আছে, যে যেটা বলতে চান বলে ফেলেন। আর যদি না বলার থাকে তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, তাহলে মনে হচ্ছে তেমন কিছু বলার নাই সবার, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করলাম। ওকে, ঠিক আছে। ওকে, চলুন। আচ্ছা, ক্লাসটা কন্টিনিউ করলাম। আপনাদের হচ্ছে 17 ব্যাচ না? আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা যেটা নিয়ে ফার্স্টে কথা বলবো সেটা হচ্ছে এইটা ফানেল। আমরা ভালো দেখে একটা পিক এখান থেকে নিয়ে নিই, পিকচার একটা নিয়ে নিব। ওকে, নিশ্চয় সবাই দেখতে পাচ্ছি। এত ছোট আসছে কেন এটা? ওকে, এটা ঠিক আছে। আচ্ছা, সবাই সুন্দর করে দেখতে পাচ্ছি। এখানে একটা বলছে যে পার্সেস ফানাইলের কথা বলছে, আম, এখানে চারটা বিষয়ের কথা বলছে। এখানে কিছু বিষয়গুলো লেখা আছে, যেরকম এইটা ফানেল। এইটা ফানেল, আমি এখানে দেখেন এইটা কেন নাম হয়েছে, অ্যাওয়ারনেসের এ, ইন্টারেস্টের আই, ডিজায়ারের ডি এবং অ্যাকশনের এ, এইভাবে হয়েছে এইটা এইটা নাম। হ্যাঁ, আর এইটা যেহেতু একটা ফানেলের মতো দেখতে পাচ্ছেন আপনারা সবাই, একটা ফানেলিং, সো এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে, নামকরণ করা হয়েছে এইটা ফানেল। সো এইটা ফানেলের মধ্যে এই যে চারটা যে নাম এখানে আছে, মোটামুটি এই চারটা নামের মাধ্যমেই যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মার্কেটিং এর বেসমেন্ট। মার্কেটিং এর আসলে বেসমেন্টও বলতে পারেন, আবার মার্কেটিং এর আরো অন্যান্য বিষয়গুলো বলতে পারেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে এইটা ফানেলের মধ্যে হয়ে থাকে। তো ঠিক আছে, এইটা ফানেলের মধ্যে যদি হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো একটু দেখি। অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। এখন আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে, এটা বইয়ের ভাষা আমি আপনাদেরকে বোঝাতে যাব না, সেটা আমি আমার ভাষায় আপনাদেরকে বোঝাবো। আর ছোট্ট একটা গল্প বলবো, এই গল্পটা খালি আপনারা শুনলে হবে, আর কোনো কাজ নেই আপনাদের। শুধুমাত্র আমি যেটা বলবো সেই গল্পটা শুধুমাত্র শুনবেন। শুনলেই এই এটা ফানেলিংয়ের সকল ফানেল আপনাদের মাথায় ঢুকে যাবে, আর কিছুই লাগবে না। ঠিক আছে, সো চলুন আমরা গল্প বলা শুরু করে দিই। কতজন জয়েন করেছেন? মাত্র 39 জন। ওকে, সো এখানে কারা কারা স্টুডেন্ট আছেন একটু হাত তোলেন তো দেখি। এখনো পড়াশোনা করছেন এরকম কয়জন আছেন? স্টুডেন্ট কারা আছেন? 13 জন। আচ্ছা, 12-13 জনের মতো স্টুডেন্ট আছে, বাকি সব কর্পোরেট।
বা হচ্ছে অন্য কিছু? হ্যালো, আচ্ছা। তো একটু ছোট্ট একটা গল্প আমরা শুরু করে দিই বলা। ধরুন আপনি হচ্ছে সকালবেলা উঠে হয় হচ্ছে ভার্সিটিতে যাচ্ছেন অথবা অফিসে যাচ্ছেন, যে কোনো কিছু হতে পারে। তো সকালবেলা আমরা নিশ্চয় কলেজে ভার্সিটিতে যাই, যারা অফিস করি তারা অফিসে যাই সকালবেলা। তো সকালে অফিসে যাচ্ছেন, আপনি অফিসে যাওয়ার সময় দেখছেন যে কিছু গ্যাদারিং দেখতে পাচ্ছেন, কিছু মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। তো সাপোজ মানে আমরা কি করি, সাডেন যে রাস্তায় হাঁটতেছি কোনো জায়গায় ভিড় দেখতে পাচ্ছি, তখন বুঝি যে সামথিং রং, রাইট? সো সেক্ষেত্রে আমরা একটু সামনে যেয়ে দেখি যে আসলে এখানে বিষয়টা কি হয়েছে। তো এভাবে করে আপনি সামনে গেলেন, দেখলেন যে এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে একটা কোম্পানি লঞ্চ হয়েছে। তো সেটা নিয়ে আসলে কথাবার্তা হচ্ছে এবং মানুষজন সেটা নিয়ে দেখছে এবং শুনছে, অবজার্ভ করছে। তা আপনিও যে দাঁড়ালেন, আপনার হাতে একটা লিফলেট বা একটা পোস্টার কেউ একজন হাতে তুলে দিল, আপনি জাস্ট একটুখানি তাকিয়ে দেখলেন এক ঝলক। আর ওখান থেকে আপনার যেহেতু অফিসে যাচ্ছেন বা ভার্সিটিতে যাচ্ছেন, আপনার দেরি হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, এই জন্য আপনি কি করলেন, আপনি ওখান থেকে অফিসে বা ভার্সিটিতে চলে গেলেন। চলে যাওয়ার পর আপনি আবার কিছুদিন পরে যখন রাস্তায় হাঁটছেন বা অফিসে যাচ্ছেন বা ভার্সিটিতে যাচ্ছেন, তখন আপনি দেখতে পেলেন যে আপনার রাস্তার মধ্যেই একটা বিলবোর্ড লাগানো আছে। আমরা কি সবাই বিলবোর্ড চিনি? বা ডিজিটাল বিলবোর্ডগুলো কিন্তু আমরা সবাই চিনি, রাইট? আগে ডিজিটাল ছিল না, আগে হচ্ছে নর্মাল বিলবোর্ড ছিল, অর্গানিক সরি অ্যানালগ, আর এখন সেটা ডিজিটাল করেছে। অর্থাৎ একটা অ্যাড না, আপনি ওই ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমে একাধিক অ্যাড প্রমোশন করতে পারবেন। আচ্ছা, তো আপনি ওইখানে বিলবোর্ড দেখতে পেলেন এবং ওই বিলবোর্ডটা তাকিয়ে আপনার কাছে মনে হলো যে এটা আমি কোথাও দেখেছি। তো আপনি যখন নিজের ব্রেনটাকে একটু কাজে লাগালেন, তখন আপনার ব্রেনটা কি করলো, রিকল করলো। রিকল করলে রিকল করার মাধ্যমে ও আপনাকে মনে করিয়ে দিল যে এটা আপনি কিছুদিন আগেই দেখেছেন। যখন আপনি কিছুদিন আগে অফিসে অথবা ভার্সিটিতে যাচ্ছিলেন, তখন কিছু লোক, কিছু মানুষ এটা কি করছিল, কিছু মানুষ ওইখানে স্টে করছিল এবং আপনিও সেখানে গিয়েছিলেন। তো ওখানে গিয়ে আপনি দেখতে পেলেন যে এবিসি অথবা XYZ একজন বাইক কোম্পানি, তারা তাদের প্রোডাক্ট প্রমোশন করছে। তখন আপনাকে একটা লিফলেট হাতে দিয়েছিল, তখন ওই লিফলেটটা আপনি এক নজর দেখে আপনার ব্যাগে রেখে দিয়েছিলেন। সেই ওই XYZ কোম্পানি একটা বিলবোর্ড রেডি করেছে অ্যাডের জন্য বা বিজ্ঞাপনের জন্য, যেটা মানুষজন ওই রাস্তা থেকে হেঁটে গেলেই দেখতে পাবে। আচ্ছা, এটা কি হলো বলেন তো? আপনি ফার্স্টে কিন্তু বেশি একটা মানে নিজের সময়টা দেননি, বেশি একটা চিন্তা করেননি, জাস্ট হেঁটে যাচ্ছিলেন রাস্তায়। আপনি জাস্ট খালি কি করলেন, ওই একটা লিফলেট আপনার হাতে একটা দিল, জাস্ট খালি এক নজর হয়তো বা 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের জন্য একটু তাকিয়েছিলেন। তারপর কিন্তু আপনার মতো আপনার অফিস বা ভার্সিটিতে চলে গেলেন। কিন্তু যখন সেকেন্ড বার আপনি সেই জিনিসটাকে দেখেছেন, তখন কিন্তু আপনার ব্রেনটা রিকল করেছে যে আমি এই জিনিসটা অন্য কোথাও মনে হয় দেখেছি। এরকম রিলেটেড বিষয় আপনার সাথে ঘটেছে, ঠিক আছে? আপনি দেখলেন, দেখার পর আবার কিছুদিন পর আপনি বাসায় বসে যখন টেলিভিশন দেখছেন অথবা ফেসবুকে স্ক্রল করছেন অথবা ইউটিউবের মধ্যে কিছু দেখছেন, তখন হঠাৎ করে আপনি সেই এবিসি অথবা XYZ কোম্পানির বিজ্ঞাপন দেখতে পেলেন। হতে পারে সাকিব বা তামিম অথবা অন্য কেউ আরও পপুলার যারা আছে তাদের থেকে, অথবা কোনো নায়ক থেকে ওরা XYZ বা এবিসি কোম্পানির একটা বিজ্ঞাপন ক্রিয়েট করেছে, একটা অ্যাড তৈরি করেছে। যখন আপনি ওই অ্যাডটা দেখলেন, তখন কিন্তু আচ্ছা আরেকটা কথা বলি, যখন আপনি সেকেন্ড বারে বিলবোর্ডটা দেখেছেন, তখন ওই বাইকটা দেখে যখন আপনি রিকল করেছিলেন, তখন আপনার মনে মনে কিন্তু একটু হলেও বাইকের একটা আশা জেগেছে। কিভাবে আশা জেগেছে? যে আপনি সকালবেলা ভার্সিটিতে যান অথবা সকালবেলা অফিসে যান, তো সেক্ষেত্রে আপনার যদি একটা বাইক থাকতো তাহলে আপনার জন্য অনেক ভালো হতো। বিভিন্ন বেসরকারি ভালো ভালো ভার্সিটিতে পার্কিংয়ের কিন্তু জায়গা আছে। তো ওরা কিছু অনারিয়াম নিয়ে থাকে আপনার থেকে পার্কিংয়ের জন্য, বাট পার্কিংয়ের কিন্তু সুব্যবস্থা ওদের আছে। তো দেখা যায় যে অনেক স্টুডেন্ট কিন্তু ওদের বাইক নিয়ে যায় বা হচ্ছে গাড়ি নিয়ে গেলেও বাইরে গাড়ি ওয়েট করে, রাস্তার মধ্যে ওয়েট করে গাড়ি, বা অথবা পার্কিং যদি থাকে তাহলে পার্কিংয়ের মধ্যে ইয়ে করে থাকে। হ্যাঁ,
তো এরকম বিষয়গুলো হয়ে থাকে। তো তখন আপনি মনে মনে ভাবলেন যে আমি তো অফিসে যাই, আমার যদি এরকম একটা বাইক হতো তাহলে আমার জন্য অনেক ভালো হতো, প্রতিদিন কষ্ট করে বাসে উঠতে হয়, এরকম নানান বিষয় চিন্তা করলেন। এরপরে যখন থার্ড বার আপনি যখন আপনি একদম থার্ড বার একটা দেখলেন আপনার টেলিভিশনে বা কোনো বড় সেলিব্রিটি দিয়ে একটা করাচ্ছে, তখন কিন্তু আপনি আরও ট্রাস্টেবল হয়ে গেলেন এবং আপনি তখন আরও বেশি চিন্তা করলেন, আরে এই নতুন কোম্পানিটা তো খুব ভালো কাজ করছে, এর বাইকটা অনেক সুন্দর এবং ভালো ডিসকাউন্ট অফারেরও দিচ্ছে, অনেক কিছু করছে, একটা কাজ করে দেখি, চিন্তা ভাবনা করে যে আমি একটা বাইক কিনতে পারি কিনা। তাহলে যেটা হবে, আমার আসা যাওয়ার পথের সময়ও অনেক সাশ্রয়ী হবে, সময় বাঁচবে এবং আমার এই অ্যামাউন্টটাও সাশ্রয়ী হবে, যেহেতু ওরা একটা ডিসকাউন্ট অফার দিচ্ছে, প্লাস ওদের ইনক্রিমেন্টের সুযোগ আছে, অর্থাৎ ইনস্টলমেন্টে আমি এটাকে পে করে দিতে পারবো। তো আমার ক্ষেত্রে বেশি একটা হেডেক হবে না। তো কিছু টাকা আমি জমিয়ে রেখেছি, সাথে যদি আমি দেখি একটু অফিস থেকে বা ব্যাংক থেকে কোথাও থেকে যদি একটু লোন উঠাতে পারি বা কোনো ধার পাই, তাহলে এই বাইকটা কিনে ফেলব। এটাও চিন্তা করলো। চিন্তা করার পর ও কী করলো, অফিসে আসলো। অফিসে আসার পরে ও একটু সারপ্রাইজ হয়ে গেল, দেখলো যে ঠিক অফিসের বাইরে ওই সেম বাইকটা রাখা, যে বাইকটা ও কিনতে চেয়েছিল। ওই বাইকটা দেখে ও সারপ্রাইজ হয়ে গেল, ওর কাছে অনেক ভালো লাগলো। তো যেই বাইকটা আসলে এতদিন টেলিভিশনে, এতদিন বিলবোর্ডে, এতদিন পোস্টারে সে দেখছিল, সে বাইকটাও চোখের সামনে দেখে খুবই হ্যাপি এবং সে ভালো করে সেই জিনিসটাকে অবজার্ভ করা শুরু করে দিল এবং ওর কাছে এতই ভালো লাগলো যে ও অফিসে গিয়ে খোঁজ করলো যে এই বাইকটা কে কিনেছে। তো যে এই বাইকটা কিনেছে তার সাথে কথাবার্তা বললো, কত টাকা দিয়ে কিনেছো, কি ডিসকাউন্ট প্রাইস আছে বা কত দিনের জন্য এটা আছে। তো সব কিছু শুনে ওর কাছে অনেক ভালো লাগলো। ভালো লাগার পর বসে ইউ উইল বি ডিসাইডেড হিম, যে ও কী করলো, ওই বাইকটা সেদিন কিনেই ফেললো। স্টোরিটা হচ্ছে এটা। এখন হিস্টোরিটা তো শেষ, গল্প বলা আমার শেষ। এখন আসেন মেন এরা ফানেলের বিষয়টা বোঝার জন্য। হ্যাঁ, তো গল্পটা কিন্তু বলে ফেলেছি, এখন গল্পের মেন যে বিষয় সেটা নিয়ে একটু কথা বলতে হবে আপনাদের সাথে। আচ্ছা, এখন গল্প তো বলে ফেললাম, গল্পটা কিভাবে বুঝবেন সেটা একটু বলি। গল্প বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গল্প বোঝার জন্য আমাদের এইটা ফানেলে চলে যেতে হবে। তো চলুন আমরা আমাদের মতো এইটা ফানেলে চলে যাই। আসেন, এইটা ফানেলে চলে আসছি। এইটা ফানেলে এসে ফার্স্টে কি বলেছিল বলেন তো, অ্যাওয়ারনেস বলেছে, রাইট? এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি কিন্তু আজকে অ্যাড ক্যাম্পেইনে পা দিব, সো এইটা যদি ভালো করে না বুঝেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। এইটা পুরো বিজনেসের ভিত্তি। সো এই জিনিসটা যদি ভালো করে অবজার্ভ না করতে পারেন তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তো অ্যাওয়ারনেসে চলে আসি। তো দেখেন আমাদের ফার্স্টে বলছিল কি অ্যাওয়ারনেসটা কখন হয়েছে, ওই যে সে যখন অফিসে যাওয়ার জন্য অথবা ভার্সিটিতে যাওয়ার জন্য ও যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, যখন XYZ কোম্পানি বাইকের প্রমোশন করছিল, যখন তার হাতে একটা লিফলেট হাতে ধরিয়ে দিল, তখনই অ্যাওয়ারনেসের কাজ হয়ে গেছে। কেন? কারণ অ্যাওয়ারনেসের মানে হচ্ছে প্রোডাক্ট প্রমোশন করা, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। আপনার প্রোডাক্টকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, বোঝানো যে XYZ বা ABC কোম্পানি একটা মার্কেটে এসেছে, এই বাইক কোম্পানি নিয়ে এসেছে, জাস্ট খালি মানুষের মানে চোখে দেখানো বা কানে শোনানো, বাস এতটুকুই কাজ, জাস্ট খালি মানুষের মাথার মধ্যে দিয়ে দেওয়া, আর কোনো কাজ নাই অ্যাওয়ারনেসের, খালি প্রোডাক্ট প্রমোশন, আর কোনো কাজ নাই অ্যাওয়ারনেসের। ওকে, তো তখনই কিন্তু ওর অ্যাওয়ারনেসের কাজ হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে দেখেন, গল্পটার মধ্যে মেন বিষয়টা কি ছিল? মেন বিষয় ছিল ও কিন্তু যাচ্ছিল অফিসে, ওর কিন্তু টাইম নেই, ও জাস্ট অনেক গ্যাদারিং দেখে ও একটু দাঁড়িয়ে গেল, ও খালি একটুখানি দেখলো যে আসলে এখানে হচ্ছেটা কি। এরপরে ওর হাতে কিন্তু একটা লিফলেট দিয়ে দেওয়া হয়েছিল, জাস্ট খালি এক নজর লিফলেটটা দেখলো। আমরা কি করি, এরকম কিছু দিলে আমরা জাস্ট এক নজর দেখি না, 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম দেখে যদি আমাদের ভালো লাগে আমরা পড়ি, না হলে কিন্তু ফেলে দিই, এই কাজটা করি। তো কি করলো, এক নজর দেখলো, দেখে ওর ব্যাগের মধ্যে পুড়েও কিন্তু চলে গেল। এ কিন্তু এটা খুলেও দেখেনি। আমরা কিন্তু এটাই করি, ফেলে দিই অথবা ব্যাগে রাখলেও কিন্তু খুলেও দেখি না যে আসলে ওই লিফলেটটা যে দিল এটার মানে কি, মানে এটা কি বলতে যাচ্ছে। সেকেন্ড পার্ট দেখেন, ইন্টারেস্টের সময় যখন বিলবোর্ডটা দেখতে পেলো তখন কিন্তু ওর ব্রেনটা রিকল করলো,
ব্রেনটা রিকল করার পর ও কিন্তু চিন্তা করলো যে এটা আমি কোথায় জেনে দেখেছি, ও এটা জানি আমি কোথায় দেখেছি। তখন কিন্তু ওর ব্রেনটা রিকল করে ওর ঠিকই মনে পড়ে গেল যে হ্যাঁ এই বাইকটা তো এইরকম এরকম কাহিনী হয়েছিল, আমি তো এটা দেখেছিলাম। তো তখন কিন্তু ও রিকল করলো এবং ও ইন্টারেস্ট ফিল করলো। ও তখন একটু হলেও ভাবলো এরকম যদি একটা বাইক আমার থাকতো তাহলে কষ্ট করে বাসেও যেতে হতো না, জ্যামও পোহাতে হতো না, বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হতো না, এবং ধাক্কাধাক্কি করে বাসেও যেতে হতো না। এই জিনিসটা কি হলো, একটা একটু হলেও কিন্তু ওর একটা ইন্টারেস্ট ফিল হলো, রাইট? তারপরে ও কি করলো, ও যখন আবার টেলিভিশনে একটা দেখলো তখন কিন্তু ওর ডেজায়ার ফিল হচ্ছে। ডেজায়ার ফিল মানে কি, ও তখন আরও ট্রাস্টেবল হয়ে গেলো। ও মনে করলো যে না দেখি আমি যদি বাইকটা একটু কিনতে পারি ভালো হবে, বাইকটা কিনবো কি কিনবো না, এরকম একটা ডিসিশন মেকিংয়ে কিন্তু ও ভুগছিল। এটাকে বলছে ডেজায়ার পার্ট। এবং অ্যাকশন, অ্যাকশন বলতে কিন্তু সেলস। ও কিন্তু যখন দেখলো যে অফিসের বাইরে অলরেডি কেউ এই বাইকটা কিনে ফেলেছে তখন ওর ভিতরে আরও বেশি ইন্টারেস্ট ফিল হওয়া শুরু হয়ে গেল, এবং ও তখন ইউ উইল বি ডিসাইডেড যে আমি এই বাইকটা কিনেই ফেলবো, এবং ও এই বাইকটা কিন্তু কিনে ফেলেছে। তো এই হচ্ছে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডেজায়ার এবং অ্যাকশন পার্টের বিষয়গুলো। আরেকটু সুন্দর করে ক্লিয়ার করি, দেখেন অ্যাওয়ারনেসটা কত বড় একটা কাজ করেছে। ও কিন্তু ওইখানে বেশিক্ষণ স্টে করেনি, ও কিন্তু ওর ওই হচ্ছে পোস্টার বা যেটাই বলে লিফলেট, ও কিন্তু ওটা দেখেও নেই ভালো করে, বাট ও কিন্তু এক নজর জাস্ট খালি তাকিয়েছিল। সেকেন্ড বার কিন্তু ওর ব্রেনটা রিকল করেছে, ও তখন ভাবছে এটা যেন আমি কোথায় দেখেছি, কিন্তু সাথে সাথে চিন্তা করে বের করতে পারছিল না। কিন্তু যখন ওর ব্রেনটাকে একটু রিকল করলো তখন কিন্তু বুঝে গেল যেটা এইটা আমি কয়েকদিন আগে এই বাইক কোম্পানিকে দেখেছিলাম তাদের প্রোডাক্ট প্রমোশনের সময়। তো এই যে দেখেন অ্যাওয়ারনেসটা যদি এই কাজটা না করতো তাহলে কিন্তু ও ইন্টারেস্ট পর্যায়ে যে ও কিন্তু এটাকে টপ অফ দ্য মাইন্ডে চিন্তাও করতে পারতো না, ও কিন্তু ওর ব্রেনটাকে রিকলও করতে পারতো না। তো অ্যাওয়ারনেসটা দেখেছেন কত বড় একটা কাজ করেছে আমাদের জন্য। আচ্ছা, এরপরে দেখেন ডেজায়ার। থার্ড বার যখন ও এটা আবার দেখলো তখন কিন্তু ও অলরেডি ডেজায়ার ফিল করা শুরু করে দিয়েছে যে আমি প্রোডাক্টটা কিনবো কি কিনবো না, কিনবো কি কিনবো না, এরকম একটা ডেজায়ার ফিল করা কিন্তু শুরু করে দিয়েছে। প্রত্যেক মার্কেটারের কাজই হচ্ছে যে ওকে ডেজায়ার পর্যায়ে নিয়ে যাওয়া এবং এমনভাবে বাধ্য করা চিন্তা করতে যে তুমি এই প্রোডাক্টটা কিনতে যেন বাধ্য হয়ে যাও। ফাইনালি কিন্তু অ্যাকশন পর্যায়ে চলে আসলো। অ্যাওয়ারনেস পর্যায়ে বলতে কি বোঝাচ্ছে, 100%। আমি 100% মানুষকে আমার প্রোডাক্ট প্রমোশন করব। এরপরে দেখেন তো 100% মানুষ থেকে কি 100% মানুষ ইন্টারেস্ট ফিল করবে না, 100% মানুষ থেকে কিন্তু 100% মানুষ কখনোই ইন্টারেস্ট ফিল করবে না। এখান থেকে হতে পারে 80% বা 70% মানুষ আসবে ইন্টারেস্টের মধ্যে। যারা ইন্টারেস্ট ফিল করবে তাদের মধ্যে কারা কারা আছে, যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন তারাও আছে, যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন নেই কিন্তু তারাও আছে ইন্টারেস্ট ফিল্ডের মধ্যে। তো ডেজায়ার ফিল করবে কারা, এইখানে ধরেন 70% আসলো, আবার ডেজায়ারের মধ্যে ধরেন 50% মানুষ চলে আসছে বা 40% মানুষ চলে আসছে। তো ইন্টারেস্ট ফিল যারা যারা করবে তারা সবাই কিন্তু ডেজায়ার ফিল করবে না, তাদের থেকে কিন্তু যাদের খুব প্রয়োজন খুব দরকার তারাই শুধুমাত্র এটা কিন্তু নিবে। আবার যাদের প্রয়োজন নাই তাদের কাছে যদি অ্যামাউন্ট থাকে পছন্দ হয় তাহলে কিন্তু তারাও নিতে পারে। তো সেক্ষেত্রে ইন্টারেস্ট থেকে কিন্তু ডেজায়ারের পার্সেন্টেজ কম থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এখানে ধরেন 40%-এর মতো ডেজায়ার ফিল করেছে, আবার ডেজায়ার যারা ফিল করছে তারা সবাই কিন্তু প্রোডাক্টটা কিনতে পারছে না। আমি জানি এটা, এই পার্টটা শেষ করে আমি দিয়ে দিচ্ছি, লিভ দিয়ে দিচ্ছি, আমি জানি। তো যারা আসলে ডেজায়ার ফিল করছে তারা কিন্তু সবাই কিন্তু সেলসের মধ্যে আসবে না, এটাই স্বাভাবিক। কেউ কারো ইচ্ছা থাকলেও কিনতে পারবে না, কারো আবার ইচ্ছা নাই তারপর টাকা পয়সা আছে ও কিনে নিল, এরকম একটা বিষয় কিন্তু কাজ করে। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাওয়ারনেস থেকে এই অ্যাকশন বা এই অ্যাকশন পর্যায়ে আসতে গেলে 100% থেকে হতে পারে 20 বা 30% মানুষ কিন্তু আমার অ্যাকশন পর্যায়ে আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আমার কি কাজ হলো, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে শুধুমাত্র প্রোডাক্ট প্রমোশন করা আমার হচ্ছে কাজ। এই অ্যাওয়ারনেস থেকে অডিয়েন্সকে ইন্টারেস্ট ফিল করানো হচ্ছে আমার কাজ। এই ইন্টারেস্ট থেকে ডেজায়ার ফিল করানো হচ্ছে আরও কাজ, যে যারা ওরা হচ্ছে কনফিউশনে ভুগবে যে আমি প্রোডাক্টটা কিনবো কি কিনবো না। এই ডেজায়ার থেকে অ্যাকশন পর্যায়ে নিয়ে আসাটা হচ্ছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, আচ্ছা আজান দিচ্ছে, 30 হয়ে গেছে, আপনাদের ব্রেক টাইম 15 থেকে সর্বোচ্চ হচ্ছে 20 মিনিট। তো আপনারা 45 সর্বশেষ 50-এর মধ্যে আমি ক্লাস শুরু করে দেবো, কিন্তু অনেক কিছু বোঝানোর আছে এটার জন্য। হ্যাঁ, তো লেট করবেন না প্লিজ, 50-এর মধ্যে সবাই চলে আসবেন। থ্যাংক ইউ। অলরেডি ওয়েট করেছি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মূলত যে বিষয়ে ছিলাম বা যেই কথায় ছিলাম সেটা হচ্ছে, কোথায় গেল আমাদের
এইটা ফানেলের। তো এইটা ফানেলটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, বাট আমি কিন্তু এইটা ফানেলটা কিন্তু সম্পূর্ণ এখনো বলতে পারিনি। একটু যদি রিভিউ করি, দেখেন বিষয়টা বোঝেন। প্রথমে আমাদের মার্কেটিং এর মধ্যে কাজ কি জানেন? প্রোডাক্ট সম্পর্কে জানানো। আপনি যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে না জানাতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট কিন্তু বিক্রি হবে না, রাইট? আচ্ছা, সো আমাকে একটা কথা বলেন তো, যদি আমি প্রথম প্রথম দিন ক্লাসে এসেই আপনাদেরকে প্রোডাক্ট প্রমোশন শুরু করে দিতাম, যে আপনি কি করেন, আমার পেজে এসে লাইক করেন, আমার আমার এই প্রোডাক্টটা কিনেন, এরকম টাইপের কোনো কিছু যদি বলতাম, তাহলে কি আপনারা প্রথম দিন আমার প্রোডাক্টগুলো কি কিনে ফেলতেন? বা কে কে আছেন এই প্রোডাক্টগুলো কিনতেন? প্রথম দিন এসে ওরিয়েন্টেশন ক্লাসে এসে বলতাম যে আমি এই কাজ করি, আপনারা আমার প্রোডাক্টটা কিনে ফেলেন, এই ডিসকাউন্ট দিব আপনাদের জন্য, এরকম যদি কিছু বলতাম, তাহলে কয়জন আছেন যে বলেন তো আমার প্রোডাক্টটা কিনতেন? ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমার প্রোডাক্টটা কিনতেন না, এটাই কিন্তু স্বাভাবিক, রাইট? সো এটা যদি স্বাভাবিক হয়ে থাকে, তাহলে আমাকে একটা কথা বলেন, দাঁড়ান একটু আমাকে সময় দিবেন প্লিজ, 10 সেকেন্ড একটু। আচ্ছা, ঠিক আছে, দেখেন মেন কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, মেন কনসেপ্টটা যদি একটু বোঝার চেষ্টা করি, একটু মেন কনসেপ্টটা যদি দেখি, তাহলে এইটা বুঝে যাব যে আসলে এইটা ফানেলের কাজটা কি। এখানে দেখেন অ্যাওয়ারনেস পর্যায়ের প্রথম কাজ আমাদের হচ্ছে প্রোডাক্ট প্রমোশন করা। প্রথম মার্কেটিং এর ফার্স্ট স্টেপ হচ্ছে আমার প্রোডাক্ট প্রমোশন করা। আমি যদি আমার অডিয়েন্সকে আমার প্রোডাক্ট সম্পর্কে না জানাতে পারি বা প্রমোশন না করি, তাহলে কিন্তু আমরা এই অ্যাওয়ারনেসের কাজটা করতে পারবো না। এই প্রমোশনের জন্যই কিন্তু সে ইন্টারেস্ট ফিল করবে, সে ডিজায়ার ফিল করবে, সে কিন্তু অ্যাকশন ফিল করবে। তো আমরা এই যে ছোট্ট একটা গল্পের মাধ্যমে যে এই অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার এবং অ্যাকশনের যে ফানেলের বিষয়গুলোকে জানতে পারলাম, এই জিনিসটা কি মোটামুটি বুঝতে পেরেছেন সবাই? এই যে একটা ফানেল লিংক যে বোঝালাম, সেটা কি বুঝতে পেরেছেন? যে ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, তারপরে কিন্তু আমাদের অ্যাওয়ারনেসটাই কিন্তু মেন। আমি যদি অ্যাওয়ারনেসটা না করতে পারতাম, তাহলে কিন্তু কোনোভাবেই আমি ইন্টারেস্ট ফিল করতে পারতাম না। আর এই অ্যাওয়ারনেসটাই কিন্তু আমাকে ইন্টারেস্ট ফিল করিয়েছে, রাইট? আচ্ছা, এইটা একটু পরে আপনারা দেখবেন যে এটা কি অ্যাপ্লাইটা করব আমি। এটার অ্যাপ্লাইমেন্টটা একটু পরেই দেখতে পাবেন, একটু পরেই কিন্তু বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো একটু এখানে দেখি, এর পরের একটু পার্টটাই চলে আসি আমরা, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাব। এরপরে দেখেন আমরা আরেকটা জিনিস দেখাবো। সাউন্ড ইজ ডোন্ট ক্লিয়ার, ব্রোকেন সাউন্ড। কেন? দেখছি, দাঁড়ান, ওয়েট। ওকে, এখন নিশ্চয়ই ক্লিয়ার হচ্ছে সাউন্ডটা, এখন নিশ্চয়ই ক্লিয়ার। ওকে, ঠিক আছে, চলুন আমরা আমাদের পরের পার্টে চলে যাই, এগুলা কেটে দিই। এইটা আমাদের ছিল ফানেলিং এর বিষয়গুলো, একটু আপনাদেরকে বোঝালাম। আচ্ছা, এরপরে যদি আরো অন্যান্য বিষয়ে চলে যাই, এখন আমরা একটু পেইডের দিকে চলে যাব। আমরা একটু দেখব যে কিভাবে পেইড ক্যাম্পেইনের মধ্যে টাকা কাটে বা কিভাবে কি করে, এই জিনিসগুলো আমরা দেখব, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা একটা সুন্দর টপিকে চলে যাই, চলেন। আমরা একটু পেইড ক্যাম্পেইনটা দেখব এবং একটা ইমেজ ইউজ করে আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। চলুন আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি। ওয়েট, দেখি একটা ইমেজ দিয়ে একটু বোঝার চেষ্টা করি।
দেখেন, এইটা বলতে বোঝাচ্ছে যে ফেসবুক বিডিংটা কি, অর্থাৎ ফেসবুক কিভাবে বিড করে বা ফেসবুক কিভাবে বিডিং করে থাকে, এই বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা, এই যে ফেসবুকটা যে আমাদের পেজ আছে, ফেসবুক পেজের মধ্যে আমরা কি করছি, ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আমরা আমাদের বিজনেসগুলোকে করছি, রাইট? এই যে বিভিন্ন অনলাইন যে পেজগুলো আছে তার মাধ্যমে করছি। সেটা কিভাবে হচ্ছে, যদি একটু ফেসবুকের মধ্যে চলে যাই, দেখি। একটু আসলাম ফেসবুকে, একটু দেখি কোনো অ্যাড পাই নাকি ফেসবুকের। এই যে যেরকম এই একটা আসলো, হ্যাঁ, সেম রাশের একটা অ্যাড এসেছে। তো এই অ্যাডটা যে আমার কাছে আসলো, এইটার জন্য কি হলো, আমি কিন্তু ফেসবুক কিন্তু বুঝলো যে আমি আসলে ইন্টারেস্ট ফিল করেছি, আমি আসলে ইন্টারেস্ট ফিল করেছি। এই কারণে কিন্তু ফেসবুক কি করেছে, ফেসবুক আমার কাছে সেই অ্যাডটাকে নিয়ে এসেছে। ঠিক আছে, ফেসবুক সেই অ্যাডটাকে কি করেছে, আমার কাছে কিন্তু নিয়ে এসেছে। এখন এই যে ফেসবুক যে অ্যাডটাকে নিয়ে এসেছে আমার কাছে, নিয়ে আসার জন্য সে তার যে যে অ্যাডটা দিয়েছে তার থেকে কত ডলার বা কত সেন্ট সে কেটে নিয়েছে, এইটার একটা বিষয় আছে। তো কিরকম করে এই জিনিসটাকে কাটছে ফেসবুক, কিভাবে কি করছে, বিডিংগুলোকে কিভাবে কি করছে, এই জিনিসগুলোকে আমরা এখন দেখব। ঠিক আছে, তো এইটার জন্য আমি একটা ইমেজ নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য, যে বিষয়গুলো যেন বুঝতে পারেন আপনারা। তো এখানে দেখেন, উই র্যাঙ্ক অ্যাডস বেসড অন দ্য টোটাল ভ্যালু ফর ইচ অ্যাড। এই যে টোটাল ভ্যালু ফর ইচ অ্যাড মানে বলছে যে আপনার টোটাল যে ভ্যালুটা আছে সেটা ডিপেন্ড করছে কার জন্য, আপনার ইচ অ্যাড, আপনার যে অ্যাডটা আছে সেটার উপরে কিন্তু এই ভ্যালুটা ডিপেন্ড করছে। তো এখানে দেখেন একটা সূত্র দেখতে পাচ্ছেন আপনারা, যে টোটাল ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যাডভার্টাইজার বিট ইনটু এস্টিমেটেড অ্যাকশন রেট প্লাস হচ্ছে ইউজার ভ্যালু। এই বিষয়গুলো কিন্তু আসতেছে, রাইট? তো সেখানে এই যে অ্যাডভার্টাইজিং বিটটা আসলে কি জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি। আপনারা এই যে যখন আমি অ্যাড ক্যাম্পেইনে ঢুকে যাব হচ্ছে পেইড ক্যাম্পেইনের মধ্যে, তখন কিন্তু বিটটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখন খালি একটা ধারণা নেন যে আসলে ফেসবুক বিডিংটা কিভাবে হয়ে থাকে এবং ফেসবুক বিডিংটা কি করে। দেখেন, টোটাল ভ্যালুর যদি কথা বলি, টোটাল ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যাডভার্টাইজার বিট। তো টোটাল ভ্যালু ইজ ইকুয়াল টু যদি অ্যাডভার্টাইজার বিটে চাই আমরা, তাহলে এই অ্যাডভার্টাইজার বিট বলতে বোঝাচ্ছে অ্যাডভার্টাইজার আপনি আর বিটটা দিবেন আপনি। আপনি যখন একটা অ্যাড করতে যাবেন তখন আপনাকে নিশ্চয় ডলারটাকে সেট করতে হবে, অথবা আপনি যদি বাংলাদেশি টাকা যদি কারোটা থাকে বা ইউএস ডলার থাকে, যে যেটার থাকে সেটা আপনি দিবেন। তো দেওয়ার পর ফেসবুক কিসের মাধ্যমে এই অ্যাডগুলো দেখাচ্ছে, বা এই যে আমাদের সামনে যে অ্যাডগুলো নিয়ে আসতেছে সেটা কিসের মাধ্যমে, সেটা অবশ্যই গিভ অ্যান্ড টেকের মাধ্যমে। আপনি ফেসবুককে কিছু দিচ্ছেন, সেই পারপাসে ফেসবুক কি করছে, আপনার যে অডিয়েন্সরা আছে সেই অডিয়েন্সগুলোকে কিন্তু আপনার অ্যাডগুলো দেখাচ্ছে। এই হচ্ছে গিভ অ্যান্ড টেকের বিষয়। তো সেক্ষেত্রে এই যে এখানে যে ফেসবুক আমাদের অ্যাডটাকে নিচ্ছে, সেটার জন্য আমি অ্যাডভার্টাইজার হিসেবে ফেসবুককে কত বিট এখানে দিচ্ছি, এটা হচ্ছে বিডিং, এটাই বলছে অ্যাডভার্টাইজার বিট। আচ্ছা, এরপরে যে মেন কাজে চলে আসেন এস্টিমেটেড অ্যাকশন রেট। এস্টিমেটেড অ্যাকশন রেটটাই হচ্ছে আমার মেন। এস্টিমেটেড অ্যাকশন রেটটা কিভাবে মেন, যেরকম আমি যদি এখানে একটা অ্যাডে চলে যাই, আরো ভালো দেখে অন্য কোনো অ্যাড পাই নাকি। এই যে দেখেন, এখানে স্পন্সর আছে, এখানেও আমি একটা দেখতে পাচ্ছি। একটু যদি দেখেন, এটা কি করছে, একটা ভিডিও অ্যাড দিয়েছে, একটা বোরখারে ভিডিও অ্যাড দিয়েছে। এখানে মেন বিষয়গুলো হুক পয়েন্ট দিয়েছে, এখানে কিছু ডেসক্রিপশন সাইজ এগুলো দিয়ে দিয়েছে, এখানে কিছু নিচে কল টু অ্যাকশন, রাইট? আচ্ছা, এরকম টাইপের কিন্তু আরো অ্যাড আছে। এই যে দেখেন, এগুলোও কিন্তু অ্যাড, সেম প্রসিডিউরে কিন্তু এই কি করছে, অ্যাডগুলো কিন্তু দিচ্ছে, রাইট? আচ্ছা, ঠিক আছে, সেম প্রসিডিউরে অ্যাডগুলো দিচ্ছে, ওকে ডান। এখন এখানে চলে আসেন, এই এস্টিমেটেড অ্যাকশন রেট বলতে বোঝাচ্ছে আপনার হেডলাইন, আপনার হচ্ছে ডেসক্রিপশন, আপনার হুক পয়েন্ট, আপনার কল টু অ্যাকশন বাটন, এবং আপনার হচ্ছে ইমেজ ভিডিও, আপনি যেটা ইউজ করেন না কেন, হ্যাঁ,
এই বিষয়গুলো। আচ্ছা, তো এই যে আপনার কি কি থাকতে হবে, আপনার হেডলাইন, আপনার ডেসক্রিপশন, আপনার কল টু অ্যাকশন বাটন, আপনার ইমেজ অথবা মোশন অথবা ভিডিও, আপনি আপনার কন্টেন্টের সাথে অ্যাড কপির সাথে যে জিনিসটা দিতে চাচ্ছেন সেটা আপনার মতো করে আপনি সেট করে ফেলবেন। তো আপনি আপনার মতো যদি সেট করে ফেলেন এই জিনিসটা, তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি একটু আপনাদের আরও ডিটেলস বোঝাই তাহলে মনে হয় বেশি ভালো হয়। আচ্ছা, এই যে একটু খেয়াল করি, ধর আমরা আমাদের পেজে আসলাম, ধর এই পেজ, সাপোজ ক্রিয়েটিভ মাইন্ড কাজে লাগান গ্রাফিক ডিজাইন শিখে। আচ্ছা, ধরেন এই যে এরকম একটা ডিজাইন দিয়েছে, এখানে একটু যদি চলে যাই, এটা কি স্টিল ইমেজ রাইট? সো এখানে কিছু হুক পয়েন্ট লিখেছে, ডেসক্রিপশন দিয়েছে, এই যে দেখেন কল টু অ্যাকশন দিয়েছে, এখানে কোনো লিঙ্ক দিয়েছে, এই যে দেখেন লিঙ্ক দিয়েছে, এখানে ফোন নাম্বার দিয়েছে, এখানে অ্যাড্রেস দিয়েছে, এখানেও কিছু একটা লিঙ্ক দিয়েছে পেজে মেসেজ করার জন্য, এগুলো দিয়ে দিয়েছে। তো এই যে এগুলো যে দিয়েছে, ফেসবুক এইটাকে বলছে এস্টিমেটেড অ্যাকশন রেট, অর্থাৎ আপনার এইটার উপরে ডিপেন্ড করছে যে আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট সে কত রাখবে। এটা কেন? কারণ এখন ধরেন আপনি কি করলেন, একটা ডিজাইন করলেন এবং একটা কন্টেন্ট রাইট করে আপনি আপনার পেজে পোস্ট করে দিলেন, এরপরে পোস্ট করার পরে ওই পোস্টের মধ্যে হাহারি একটা আসা শুরু হয়ে গেল। কেন হাহারি একটা আসা শুরু হয়ে গেল? দেখা যাচ্ছে না, একটু লিভ নেন, যে দেখা যাচ্ছে না সে একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, ঠিক আছে? কারণ সবাই দেখতে পাচ্ছে আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যার জন্য হচ্ছে, একটু লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, এখন আবার কথা শোনেন, ধরেন আপনার ওখানে কি করছে, হাহারেক দিচ্ছে। এখন হাহারেক কেন দিচ্ছে? কারণ আপনি যে ডিজাইনটা করেছেন সেই ডিজাইনটা একটু ভালো হয়নি, কালার কম্বিনেশন বা সব কিছু দেখে আপনার একটু ফানি ফানি লাগছে, প্লাস আপনার যে কন্টেন্ট লিখেছেন সেটার মধ্যে স্পেলিং ভুল, অথবা আপনি যে ইমেজটা এখানে ব্যবহার করেছেন সেই ইমেজের মধ্যে কোনো বানান ভুল করেছেন, তো সেটার জন্য কি করছে, হাসাহাসি করছে। হ্যাঁ, সেজন্য হাসাহাসি করতেছে, তো সেক্ষেত্রে হাহারিয়েক দিয়েছে। এখন আমাকে একটা কথা বলেন তো, কয়েকজন এরকম থাকে না যারা হাহারিয়েক দিতে পছন্দ করে, যাদের হাহারিয়েক দিতে ভালো লাগে, এরকম কিন্তু কিছু মানুষ থাকে। এখন আপনি এই হাহারিয়েক দেওয়াতে কি হলো, আপনার পোস্টে ফেসবুক কিন্তু বুঝলো যে এটা নিশ্চয় কোনো ফানি টাইপের কোনো কিছু, এটার জন্য সে হাহারিয়েক দিচ্ছে। এখন আপনি কি করলেন, হাহারিয়েকটা কেন দিচ্ছে, কি কারণ দিচ্ছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করলেন, পরে ফাইন্ড আউট করে আপনি বের করলেন, বের করার পর আপনি কি করলেন, আপনার পুরো অ্যাড কপি চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, আপনি ওটা ডিলিট করে নতুন ইমেজ দিলেন, আপনি আবার ভালো সুন্দর করে পোস্ট করলেন ওটা ঠিকঠাক করে, বাট তারপরেও আপনি দেখছেন কিছু হাহারিয়েক আসতেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনি যখন পোস্টটা করেছিলেন তখন ওখানে অনেকগুলো হাহারিয়েক্ট এসেছিল, তো ফেসবুক বুঝেছে যে আপনি হয়তো বা কোনো ফানি টাইপের পোস্ট করেছেন। এই কারণে কি হচ্ছে, যারা যারা আপনার ছবির মধ্যে হাহারিয়েক্ট দিয়েছিল বা লাইক কমেন্ট শেয়ার করেছিল তাদের কাছে অ্যাডগুলো আবার নিয়ে গেছে। ওদের কাছে নিয়ে যাওয়াতে যারা আসলেই হাহারিয়েক্ট দেয় সবসময়, জিনিস ভালো থাকলেও খারাপ থাকলেও, তারা আবার কয়েকজন মিলে হাহারিয়েক্ট দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন পোস্ট করব তখন অবশ্যই আমাদের হুক পয়েন্ট, আমাদের হচ্ছে টাইটেল, আমাদের ডেসক্রিপশন, আমাদের কল টু অ্যাকশন বাটন, এই সব কিছু অবশ্যই অনেক ভালো থাকতে হবে। এগুলো কিন্তু যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। সো এগুলোর উপরে ডিপেন্ড করছে আপনার এস্টিমেটেড রেটটা সে কত বসাবে। আপনার পেজের যদি অ্যাড কপি খারাপ থাকে, সোজা কথা, আপনার পেজের টোটালটা মিলেই তো অ্যাড কপি, আপনার পেজের ইমেজ খারাপ, ভিডিও খারাপ, মোশন খারাপ,
আপনার পেজের হুক পয়েন্ট ঠিকঠাকভাবে বসাতে পারেননি, আপনার ইমেজের সাথে আপনার যে রিটেন কন্টেন্টটা আছে সেটা মিল নাই কোনো কিছু, এই ক্ষেত্রে কি আপনার পেজের যেই বিষয়গুলো আছে সেটা কি মানুষ ফোকাস করবে? সেটা কিন্তু মানুষ কখনোই ফোকাস করবে না, ওখানে আপনি ভালো অডিয়েন্সও পাবেন না। কিন্তু যখন আপনি ফেসবুককে বলবেন যে তুমি আমাকে অডিয়েন্স এনে দাও, তখন ফেসবুকে কিন্তু কনফিউজ হয়ে যাবে যে কি করবে। আচ্ছা, তো ফেসবুক কনফিউজ হওয়াতে যেটা হবে সেটা হচ্ছে ও ঠিকই আপনার ডলার কেটে নেবে, আপনি যেভাবে যেভাবে বলছেন ঠিক সেভাবে অডিয়েন্স নিয়ে আসতে পারবে, কারণ ওর তো টাকাটা কেটে নিতে হবে। বাট অডিয়েন্স আনতে পারবে ঠিকই, কিন্তু পটেনশিয়াল অডিয়েন্স আনতে পারবে না, আপনার বেশি করে অডিয়েন্স আনতে পারবে না। কেন? কারণ আপনার তো সব কিছু খারাপ। এখন এই যে খারাপ জিনিসটা কে কে পছন্দ করবে সেটা খুঁজে বের করতে তার সময় লাগবে না। আপনাদের যদি কেউ বলে যে আপনারা ধরেন অল্প একটা ডিস্টেন্সে রিক্সার ডিস্টেন্সে কোথাও যান, আপনারা কিন্তু অল্প ভাড়া দিয়েই চলে যেতে পারবেন। বাট আপনাকে যদি ঢাকার বাইরে কেউ পাঠায়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাস ভাড়া লাগবে, রিক্সা ভাড়া লাগবে, সিএনজি ভাড়া লাগবে, এই ক্ষেত্রে আপনার কস্টিংটা বেশি না? তখন আপনি কি ধরেন অফিস আপনাকে কোথাও পাঠালো, সেক্ষেত্রে কি আপনি অফিস থেকে এগুলো সব চার্জ করবেন না যে আমার সব কিছু ভাড়া দেন, আমার বাইক ভাড়া, আমার সিএনজি ভাড়া, আমার রিক্সা ভাড়া, আমার বাস ভাড়া সব কিছু দেন, তারপর আমি যাচ্ছি, সেক্ষেত্রে আপনার কস্টিংটা বেশি হবে না? তো এই ক্ষেত্রেও ফেসবুকও কিন্তু আপনার কস্টিংটাকে বাড়িয়ে দিবে, অর্থাৎ এস্টিমেটেড অ্যাকশন রেটটা কিন্তু অটোই ফেসবুক বাড়িয়ে বাড়িয়ে দেবে। তখন কিন্তু অ্যাডভার্টাইজার বিটের সাথে এটাকে গুণ করলে এটা হিউজ পরিমাণে বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এস্টিমেটেড অ্যাকশন রেটটা আপনি যত কমাতে পারবেন তত আপনার জন্য বেটার। এখন ধরেন আপনার অ্যাড কপি খুব ভালো, সেক্ষেত্রে আপনার এস্টিমেটেড রেট অনেক কম, সেক্ষেত্রে ফেসবুক এক একজনকে আপনার এই অ্যাডটাকে দেখানোর জন্য 10 সেন্ট 15 সেন্ট বা 20 সেন্ট করে কাটতেছে। সেক্ষেত্রে আরেকজনের অ্যাড কপি খারাপ, তার দেখা গেলে $1 করেও কাটতেছে, 50 সেন্ট করেও কাটতেছে প্রত্যেকটা অ্যাড দেখানোর জন্য। সেক্ষেত্রে কি আপনার কস্টিংটা বেশি হলো না? আপনার কস্ট বেশি, আপনার অডিয়েন্স কম পাচ্ছেন। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আপনার কস্ট বেশি হচ্ছে বাট আপনার কি অডিয়েন্স কি কম হচ্ছে, তো এক্ষেত্রে আমাদের লস। তাহলে এস্টিমেটেড অ্যাকশন রেটটা কী এবং এস্টিমেটেড অ্যাকশন রেটটা কিসের কিসের উপর চিন্তা করে করতে হয় সেটা কি বুঝতে পেরেছেন? আপনার অ্যাড কপি টোটাল হিসাবে আপনার অ্যাড কপিটা অবশ্যই ভালো থাকতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট, আপনার এস্টিমেটেড অ্যাকশন রেটটা অবশ্যই অবশ্যই ভালো থাকতে হবে, না হলে কিন্তু আপনি অডিয়েন্সদেরকে কোনোভাবেই কি করতে পারবেন না, রিচ করতে পারবেন না, আপনার ডলার বেশি কাটবে, আপনি লোকজন কম পাবেন, আর আপনি পটেনশিয়াল কাস্টমার কিন্তু পাবেন না, যেই কাস্টমারটা অ্যাকচুয়াল কাস্টমার, যেটা যারা আপনার প্রোডাক্ট কিনবে তাদেরকে কিন্তু আপনারা খুঁজে পাবেন না। তো সেক্ষেত্রে কিন্তু এই এস্টিমেটেড অ্যাকশন রেটটা খুবই জরুরি। আচ্ছা, এরপরে চলে আসেন ইউজার ভ্যালু। ইউজারদের কতটুকু কি ভ্যালু আছে আপনার এই অ্যাডটা দেখার পরে, তারা কি করেছে, তারা কি আপনার প্রোডাক্টটা কিনেছে, আপনার কল টু অ্যাকশনে ক্লিক করেছে, মেসেজ পাঠিয়েছে, কতজন কিনেছে, কি করেছে, এগুলা কিন্তু ফেসবুক অবজার্ভ করে। ফেসবুক কিন্তু এগুলো সব দেখে যে রেসপন্স রেটটা কেমন আপনার, হ্যাঁ, ইউজারদের ভ্যালুটা আসলে কতটুকু কি আসছে। তো এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু টোটাল একটা ভ্যালু বের করে ফেসবুক, এবং সেটার উপরে একটা হচ্ছে রেটগুলো স্প্যান করে থাকে। ওগুলার উপরে ডিপেন্ড করে এই রেটটাকে কি করে থাকে, এই রেটটা নিয়ে কাজ করে থাকে। তাহলে টোটাল ভ্যালু ইজ ইকাল টু অ্যাডভার্টাইজার ভিট ইন্টু এস্টিমেটেড অ্যাকশন রেট প্লাস ইউজার ভ্যালু ইজ ইকাল টু টোটাল ভ্যালু। এই হচ্ছে মোটামুটি আমাদের যে অ্যাপ বিডিং, ফেসবুক বিডিংয়ের যে প্রসিডিউর, সেটা যে আমরা অনেক সময় বুঝি না যে আসলে ফেসবুক কীভাবে বিডিং করে থাকে, কীভাবে ফেসবুক এই জিনিসগুলোকে কীভাবে ফেসবুক এই জিনিসগুলোকে কাজে লাগায়, এটা আসলে আমরা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে এই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ, সো এই এই জিনিসটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এভাবে করে আসলে ফেসবুক কি করে থাকে, বিডিং করে থাকে। আচ্ছা, এখন কি ফেসবুকের বিডিংটা কি বুঝতে পেরেছেন সবাই? আসসালামু আলাইকুম ভাইয়া, পাঠাই। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। এখন চলে আসেন আরেকটা পার্টে, আমাদের আরও 2টা পার্ট বাকি আছে। এখন একটা ছোট্ট পার্ট দিব অ্যাডভার্টাইজার বিটের, আরেকবার যদি বলতেন প্লিজ।
আচ্ছা আরেকবার একটা সামারি টেনে দিচ্ছি, চলে আসেন। দেখেন ফার্স্টে আমরা কি করব, আমরা এই যে এটা জাস্ট আপনি যদি 50%ও বোঝেন তাও হবে। আমরা যখন অ্যাড ক্যাম্পেইনে চলে যাব না, এই যে ম্যাম আজকে অ্যাড একজনের ক্যাম্পেইনে কষ্ট ঢুকে যাব, হচ্ছে এক তো কপিটা একটু। জাস্ট একটু সামারি টানবো অ্যাড ক্যাম্পেইনের, তাহলে বুঝবেন। হ্যালো। এখানে একটু দেখি, এখানে একটু খেয়াল করেন বিষয়টা, যে ফার্স্টে কি করব, অ্যাডভার্টাইজার বিট। আমরা প্রথমে কি করব, অ্যাডভার্টাইজিং বিটটা দিব এখানে। হ্যাঁ, অ্যাডভার্টাইজার বিটটা কে দিবে, আমি নিজে দিব। তো আমি ফেসবুককে বলবো যে আমি আসলে কত ডলার স্পেন্ড করতে যাচ্ছি, কত ডলারের নিচে আমি দিতে যাচ্ছি না, এটা ফেসবুককে আমি জানাই দেব। এরপরে ফেসবুক কি করবে, আমার ওই বিটের সাথে এস্টিমেটেড রেটটাকে গুণ করবে। এস্টিমেটেড রেটটা কি বলতে বোঝাচ্ছি, এই যে আমি একটু আগে দেখেন যেরকম এখানে ধরেন এটা আমাদের একটা পেড ক্যাম্পেইন, এই যে এটা ধরেন আমাদের কি একটা পেড ক্যাম্পেইন। হ্যাঁ, এই পেড ক্যাম্পেইনের মধ্যে এখানে আমাদের ইমেজ আছে, এখানে আমাদের হেডলাইন আছে, এখানে হুক পয়েন্ট আছে। আপনি এই অ্যাড কপি দিয়ে কিভাবে অ্যাট্রাকটিভ করতে পারবেন, এই জিনিসটাকে একটা চিন্তা করতে হবে। ঠিক আছে, এই অ্যাড কপি দিয়ে কিভাবে অ্যাট্রাকটিভ করতে পারবেন, এই বিষয়টা আমাকে চিন্তা করতে হবে। তো আপনার যত ভালো অ্যাড কপি হবে, যত ভালোভাবে আপনি আপনার অ্যাড কপিটাকে মূল্যায়ন করতে পারবেন, যত ভালোভাবে দিতে পারবেন, তত ভালো আপনার অডিয়েন্সকে রিচ করতে পারবেন। আপনি তারপর যখন অডিয়েন্স আপনাকে মেসেজ দিচ্ছে, আপনি ওই অডিয়েন্সের মেসেজটাকে ভালো করে রিপ্লে করছেন, ভালো মতো তাকে সার্ভিস দিচ্ছেন, আপনার প্রোডাক্ট নিয়ে খুশি, ওভারঅল সব কিছু যদি বেটার থাকে, তাহলে আমাকে বলেন তো ফেসবুক যখন আপনার অডিয়েন্সকে খুঁজে বের করতে যাবে, আপনার অডিয়েন্সকে যখন খুঁজবে, তখন খুব ইজিলি আপনার অডিয়েন্সকে পেয়ে যাবে না? কিন্তু আপনার যদি সব কিছুই খারাপ থাকে, আপনার অ্যাড কপি খারাপ, ইমেজ খারাপ, আপনার প্রোডাক্টও ভালো করে বুঝতে পারছেন না, অডিয়েন্সরা সন্তুষ্ট না, সেক্ষেত্রে কিন্তু ফেসবুককে আপনার অডিয়েন্স খুঁজে বের করতে কিন্তু কষ্ট হবে, সময় লাগবে, কারণ ওই অডিয়েন্সগুলো কিন্তু আপনাকে পছন্দ করছে না। এখন আপনি কিন্তু ফেসবুকে বলেছেন যে আমি এত ডলার দিচ্ছি, তুমি আমার অডিয়েন্স খুঁজে বের করে দাও। ফেসবুক কিন্তু ফেসবুকের টাকা ঠিকই কেটে নেবে, এবং ফেসবুক কিন্তু আপনাকে অডিয়েন্সও দিবে, বাট ওই অডিয়েন্সটা কতটুক পটেনশিয়াল, ওই অডিয়েন্সটা কতটুক ভালো, কতটুক বেটার, সেটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাড কপিটা বিশেষ করে অবশ্যই ভালো থাকতে হবে, এবং আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটাকেও ভালো রাখতে হবে। যদি এটা ভালো রাখতে পারেন, তাহলে আপনার ইউজার ভ্যালু, যারা ইউজার ভ্যালু আছে, ইউজ করছে, এই ইউজার ভ্যালুটা অনেক ভালো হবে। তো সেক্ষেত্রে এই যে আপনার এস্টিমেটেডটা দেখে যে তারা ফিডব্যাক দিবে, ভালো ভালো রিকমেন্ড করবে, আপনার প্রোডাক্ট কিনবে, এরাই হচ্ছে ইউজার ভ্যালুটা ওর কত। তো কী করবে ফেসবুক, টোটাল ভ্যালু বের করার জন্য আপনার বিডের সাথে এস্টিমেটেড অ্যাকশন রেটটা কত ভালো সেটা গুণ করবে, আর আপনাদের ইউজার যারা আছে তাদের ভ্যালুটাকে যোগ করবে, দ্যাটস ইট। এভাবে করে টোটাল ভ্যালুও বের করে ফেলবে। আমরা আরও ডিটেলসে যাব, আমরা আমাদের ফেসবুকে যে অ্যাড ক্যাম্পেইন আছে সেখানে গেলে দেখবেন আমরা আরও ডিটেলসে যেতে পারবো। ঠিক আছে, এখন নিশ্চয়ই আরও ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আরেকটা ছোট্ট একটা পার্ট দেখব, তারপরে আমরা আমাদের লোগো ডিজাইনে চলে যাব। ঠিক আছে, ছোট্ট একটা পার্ট দেখবো, তারপর চলে যাব লোগো ডিজাইনে। লোগো ডিজাইনের পরে এর পরের দিন আমি যেইটা নিয়ে আপনাদেরকে হচ্ছে করব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আচ্ছা, তো ওইটা নিয়ে আপনাদেরকে দেখাবো, চলেন। ওয়েট, আচ্ছা একটু চলে আসি এখানে। এখানে দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে আরো বলবো, সেটা হচ্ছে একটা ইমেজ নিয়ে নিয়ে দাঁড়ান। আমরা একটু দেখি যে আসলে ইনবাউন্ড মার্কেটিং কি এবং আউটবাউন্ড মার্কেটিংটা কি, এটা যদি একটু দেখি। আমরা একটা ইমেজ নিয়ে নিই। এই ইমেজটা ক্লিয়ার হচ্ছে না কেন, এমন কেন ইমেজটা?
আচ্ছা অন্য আরেকটা ইমেজ দেখি দাঁড়ান, যেটা দিয়ে ভালো করে বোঝাতে পারবো সেটা একটু নেই। আচ্ছা যে কোনো একটা ইমেজ নিয়ে নিই। এই ইমেজটা একটু ঘোলা ঘোলা, দেখতে পারবেন না, যেটা নিলাম ক্লিয়ারও হচ্ছে না কেন জানি। আচ্ছা দেখেন একটা সিম্পলি বিষয় দেখাই, এটা একটা নর্মাল একটা ইমেজ নিয়েছি, হ্যাঁ একদম নর্মাল একটা ইমেজ নিয়েছি। এই জায়গাটা ক্লিয়ার লাগতেছে তাই না, এখানটায় ক্লিয়ার আছে, এই জায়গাটায় আবার কেমন জানে আফসা, এটা দেখি। আচ্ছা একটু আসেন, আরো জুম করে দিলাম, ঠিক আছে ওকে। আমাকে একটা কথা বলেন তো, কেউ কি জানি যে ইনবাউন্ড মার্কেটিং এবং আউটবাউন্ড মার্কেটিংটা কি, কেউ কি বলতে পারি? আমাকে একটু বলেন তো। আমাদেরকে একটু জানতে হবে যে ইনবাউন্ড মার্কেটিংটা কি এবং আউটবাউন্ড মার্কেটিংটা কি, এবং আমরা কখন কোন মার্কেটিংটাই পদক্ষেপ নিব এবং কখন কোন মার্কেটিংটা করব, ঠিক আছে? আমরা কি ইনবাউন্ডের দিকে যাব নাকি আউটবাউন্ডের দিকে যাব, এগুলো আমাদেরকে জানতে হবে। তো একটু আমরা চলে যাই ইনবাউন্ড মার্কেটিং এন্ড আউটবাউন্ড মার্কেটিং এর দিকে। দেখেন সুন্দর করে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আউটবাউন্ড মার্কেটিংয়ে কি করছে, আউটবাউন্ড মার্কেটিং এর মধ্যে এখানে কিন্তু আপনাকে মাইকিং করছে, এরকম টাইপের একটা বিষয় এখানে দেখাচ্ছে, রাইট? আচ্ছা আর এখানে ইনবাউন্ড মার্কেটিং এর মধ্যে কি করছে, ইনবাউন্ড মার্কেটিং এর মধ্যে কিন্তু আপনাকে মাইকিং করছে না, এখানে এমনভাবে দেখা যায় চুম্বক আপনাকে কি করছে, ম্যাগনেটের মাধ্যমে আপনাকে নিজে টেনে নিয়ে আসতেছে সে, ঠিক আছে? চুম্বকের মাধ্যমে কি করছে, ও আপনাকে টেনে নিয়ে চলে আসতেছে। চুম্বক ধরলেই কি হয়, ম্যাগনেটটা ধরলে কি হয়, ম্যাগনেটিক যে কোনো জিনিস কি অটো ম্যাগনেটের কাছে চলে আসে না, এরকম একটা বিষয়। আর এখানে কি করছো, মাইকিং করে করে নিয়ে আসতেছে, রাইট? তো এখানে দুইটা জিনিস এখানে আপনাদেরকে দেখাচ্ছে আর কি বিষয়টা। আচ্ছা এখানে কিছু কথা লিখেছে, এখানে বলছে পুল, এখানে পুশ, এখানে হচ্ছে টেকিং, এখানে রেডিও, টিভি, সেলস সাইকেল, এরকম কিছু অনেক কিছু বলতেছে। এখানে হচ্ছে লিস্টিং, ব্লগ, সোশ্যাল মিডিয়া, এই রিলেটেড অনেক কিছু, হ্যাঁ বাইং, এখানে সেলস, এখানে বাইং, এরকম কিছু একটা লিখছে। একদম সোজা ভাষায় বাংলা ভাষায় বলে বুঝাই দিই আউটবাউন্ড মার্কেটিং কি এবং ইনবাউন্ড মার্কেটিং কি। আউটবাউন্ড মার্কেটিংয়ের কথা যদি একটু বলি, যে আউটবাউন্ড মার্কেটিং বলতে বোঝায় যে যখন আপনি আপনার কাস্টমার অথবা অডিয়েন্সের কাছে নিজে যে কোনো কিছু মার্কেটিং করেন তখন তাকে আউটবাউন্ড মার্কেটিং বলা হয়ে থাকে। আর ইনবাউন্ড মার্কেটিং কাকে বলছে, ইনবাউন্ড মার্কেটিং বলছে যখন আপনার কাছে কাস্টমার বা ক্লায়েন্ট আসে সার্ভিস বা প্রোডাক্ট নেওয়ার জন্য, তখন তাকে ইনবাউন্ড মার্কেটিং বলছে, ঠিক আছে? আউটবাউন্ড মার্কেটিং বলতে কি বোঝাচ্ছে, যে আপনি যাচ্ছেন, রাইট? যে সার্ভিসটা দিবে সেই যাচ্ছে, যে সার্ভিস নিবে তাদের কাছে জিজ্ঞেস করতে যে আপনার সার্ভিস লাগবে কিনা। আর ইনবাউন্ড বলতে কি বোঝাচ্ছে, যাদের যাদের সার্ভিস দরকার তারা আপনাকে নিজে খুঁজে নিচ্ছে এবং তারা এসে নিজেই কি করছে, সার্ভিসটা নিচ্ছে, এরকম একটা কিছু। যা আপনি কি করেছেন, ম্যাগনেট লাগিয়ে রেখে দিয়েছেন, তারা অটোই ম্যাগনেটের সাথে এসে লেগে যাচ্ছে এবং অটোই সার্ভিসগুলো নিয়ে নিচ্ছে, এরকম একটা ভাইব এখানে ক্রিয়েট করেছে। এখন আমি এটার ব্যাখ্যা দিব, এটার কথা আরও বলবো, বাট আমাকে একটা কথা বলেন তো, যে এই যে ইনবাউন্ড অ্যান্ড হচ্ছে আউটবাউন্ড মার্কেটিংয়ের যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, এটার মধ্যে সংজ্ঞাও বললাম, এটার মধ্যে আপনাদের কাছে কি মনে হয় যে কোনটা ভালো, আউটবাউন্ড মার্কেটিং ভালো নাকি ইনবাউন্ড মার্কেটিং ভালো? আমার কথা শুনে তারপর আমি ডিটেলস বলছি, কোনটা ভালো বলেন তো, ইনবাউন্ড মার্কেটিং নাকি আউটবাউন্ড মার্কেটিং? কেন ইনবাউন্ড মার্কেটিং কেন ভালো? দুইটাই, আচ্ছা ইনবাউন্ড। দেখেন আমি একটা ব্যাখ্যা দিই, কি বলেন? আমার মনে হয় আপওয়ার্ক, ডিপেন্ড অন দ্য প্রোডাক্ট। আচ্ছা
আচ্ছা আমি পড়াই আর আপনারা উল্টাপাল্টা চ্যাটিং করতে থাকেন না, চ্যাট বক্সটাই অফ করে রেখে দিব। এর আগে আমি বলছিলাম পড়ার সময় এগুলা কি আবার চ্যাটিং ট্যাটিং, এগুলার তো ঠিক না। আচ্ছা একটু এখানে আসি, দেখেন ইনবাউন্ড এবং আউটবাউন্ডের মধ্যে একটু চলে আসি। আউটবাউন্ড মানে কি বলছে যে আমি কাস্টমারের কাছে যাচ্ছি, আমি আমার অডিয়েন্স বা আমার ক্লায়েন্টের কাছে যাচ্ছি, যারা কি করছে, যারা আমার প্রোডাক্ট এবং সার্ভিসটা নিবে, সেটার জন্য আমি আমার প্রোডাক্ট এবং সার্ভিস নিজে যে বিক্রি করছি। এখন আমরা যদি নিজেই যাই এই সার্ভিসটা নিয়ে মানুষের দ্বার প্রান্তে, যে ভাই আমি এই সার্ভিসটা দিচ্ছি, এই সার্ভিসটা আপনি চাইলে কি করতে পারেন, আপনি নিতে পারেন, এরকম যদি আমি চাই, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার কিন্তু ভ্যালু কমে যাবে। এটাই স্বাভাবিক। আপনার কি হবে, আপনার কিন্তু অটোমেটিক ভ্যালু কমে যাবে, কারণ আপনি নিজে থেকেই তার কাছে গিয়েছেন, রাইট? আচ্ছা এখন আপনার কাছে যদি কেউ আসে, সেক্ষেত্রে কি আপনার ভ্যালু অবশ্যই বাড়তি থাকবে না? যেরকম আমরা যখন কোনো দোকানে কোনো কিছু কেনাকাটা করার জন্য যাই, এটা কি আমাদের জন্য যাই না যে আমাদের ওই জিনিসটা প্রয়োজন বা ওই জিনিসটা আমাদের লাগবে, এটার জন্যই কিন্তু আমরা কি করি, সেই দোকান বা সেই শপে যাই। তখন সেক্ষেত্রে কিন্তু দোকানদার একটা দাম বলে দেয় যে এই দামের মধ্যে যদি হয় তাহলে আপনি নিয়ে যান, কারণ কারণ চাহিদা কার, আমার, ঠেকাকার আমার, তার জিনিস বিক্রি করতে হবে, রাইট? বাট অনেক সময় এরকম হয় না যে সে এত দামে বিক্রি করবে না, কিন্তু তার দোকানে ভালো মতো কেনাকাটা নাই, তার এখন একটু প্রবলেম আছে, সেজন্য ও কী করলো, সেজন্য আপনাকে অল্প টাকা দিয়ে অল্প কিছু লাভ করে বা আপনাকে ওই প্রোডাক্টটা বিক্রি করে দিল। আবার যখন কেউ আমাদের সামনে আসে কোনো কিছু প্রোডাক্ট বিক্রি করে অথবা হোম সার্ভিসের আসে, হোমে এসে বলে যে এই প্রোডাক্ট কিনবেন কিনা, তখন কিন্তু আমরা দর কষাকষি করি, বলি যে এই দামে হলে দাও, না হলে নাই, এরকম টাইপের কিন্তু কথা বলে থাকি। সেক্ষেত্রে কিন্তু আউটবাউন্ডের ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ভ্যালুটা কম, রাইট? আচ্ছা এখন পার্থক্য আসেন, কোনটা কি সেটা তো বললাম, এখন পার্থক্যতে চলে আসেন। আপনি যেই প্রোডাক্ট বা যেই সার্ভিসটা দিচ্ছেন সেটা তো মানুষকে জানাতে হবে, রাইট? সেইটা যদি আপনি মানুষকে কোনোভাবে না জানাতে পারেন, তাহলে কি মানুষ বুঝবে, মানুষ কিভাবে আসবে আপনার কাছে, এটা একটা বিষয়। এখন আপনি ধরুন ডিজিটাল মার্কেটিং শিখে বাসায় বসে আছেন বা আপনি যেভাবে আপনার কর্মক্ষেত্রে আছেন, অন্য কোনো জব করেন, তার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে যাচ্ছেন, এরকম একটা চিন্তা ভাবনা করে কোর্সে ভর্তি হয়েছেন। এখন আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কি করলেন, ডিজিটাল মার্কেটিং শিখে আপনি বাসায় বসে রইলেন, কেউ জানেই না যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, তাহলে কি আপনি কি কোনো সেল করতে পারবেন, কোনো কিছু সার্ভিস কি দিতে পারবেন কাউকে? একটু বলবেন সবাই। আপনি শিখে বসে আছেন, আপনি কাউকে জানানো নাই, সেক্ষেত্রে কি আপনি তাদের থেকে কোনো সার্ভিস দিতে পারবেন অন্য কাউকে? এটার উত্তর আমাকে আগে দেন। তাহলে ডিজিটাল মার্কেটিং শিখে আমাদেরকে তো মানুষকে জানাইতে হবে, তাই না? যে আপনি অ্যাজ এ পার্সন হিসেবে যেই হোক না কেন, ধরেন ওমর হোক, ফারুক হোক, আসিফ হোক, সাব্বির হোক, যে হোক না কেন, সে অ্যাটলিস্ট তো জানতে হবে যে আপনি অ্যাজ এ মার্কেটার হিসেবে এই কাজগুলো জানেন, জানলে না আপনাকে কাজ দিবে। এগুলোর একটা ক্লাস নিব, পুরো একটা ক্লাস নিব আপনাদের, এই যে পেড ক্যাম্পেইনটা শেষ হলে পুরো ফুল একটা ক্লাস হবে এগুলোর উপরে, যে কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন লোকাল মার্কেট প্লেসে, কিভাবে এই যে মানুষকে জানাবেন, কিভাবে কি করবেন, এগুলো নিয়ে একটা ক্লাস আছে আপনাদের। হ্যাঁ, ওই ক্লাসটায় এই জিনিসগুলো একদম ক্লিয়ার করে দেবো আমি আপনাদেরকে। আচ্ছা, তো একটু বিষয়গুলো বোঝেন যে কিভাবে কি করতে হয়। সেক্ষেত্রে আমাকে নিজের প্রোডাক্ট প্রমোশন করতে হলে, নিজের বিষয়গুলোকে জানালে, ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আউটবাউন্ড মার্কেটিংয়ের হেল্প নিতে হবে প্রথমে। আউটবাউন্ড মার্কেটিংয়ের হেল্প নেওয়ার পরে কিন্তু ইনবাউন্ডে আসতে হবে। ইনবাউন্ডে আসার ফলে কি হবে, এই যে আমি অডিয়েন্সকে জাস্ট খালি মানে একটু দেখাবো, সে কিন্তু বুঝে যাবে এবং সে কিন্তু অটোই কি হবে, এই ম্যাগনেটের মাধ্যমে কিন্তু অটোই চলে আসবে আমার কাছে। হ্যাঁ, নিজে এসে প্রোডাক্ট এই সার্ভিসটা চাবে। ওকে, এইটা মূলত মোটামুটি ছিল একটি ইনবাউন্ড এবং আউটবাউন্ড মার্কেটিংয়ের বিষয়। যখন আমি আপনাদেরকে একটা ক্লাস নিব বলেছি ইনবাউন্ড এবং আউটবাউন্ড মার্কেটিংয়ের উপরে, তখন এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে, সরি এইটার উপরে না, মানে আউটরিচের উপর, তখন বিষয়টা কি হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা আমাদের লোগোর পার্ট বাকি আছে, রাইট? আমাদের কিন্তু লোগোর পার্ট বাকি আছে। চলেন যে আমরা জাস্ট সময় লাগবে না, 5 মিনিট বা 7 মিনিট লাগবে, আমরা লোগো ডিজাইনে চলে যাই। ঠিক আছে, আজকে কিন্তু
অনেকগুলো, এটা নিয়ে 3টা পার্ট, এটা নিয়ে 4 নম্বর পার্টে যাচ্ছি। চলুন আমরা 4 নম্বর পার্টে চলে যাই। লোগো ডিজাইন। লোগো ডিজাইনের জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ক্যানভা নিব, পেইড পেজ। আচ্ছা আচ্ছা, টাকা খরচ করে করতে হবে এটার জন্য। আচ্ছা একটু চলে আসি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন, হয়ে যাবে। আমরা আস্তে আস্তে আসবো পেইড ক্যাম্পেইনের দিকে। আজকে আপনাদের কিছু সিনারিও দেখাবো, সেটার জন্য চলে আসুন ক্যানভাতে লগ ইন করেন আপনারা। চলুন ক্যানভা লগ ইন করলাম। ক্যানভা লগ ইন করার পর আমরা কোথায় চলে যাব, কাস্টম সাইজে চলে যাব। লোগো ডিজাইনের সাইজ হচ্ছে, হাইট ওয়েট হচ্ছে 500 হ্যাঁ 500x500। লোগো ডিজাইনের হচ্ছে এই যে আমরা যে বিভিন্ন ফেসবুক বা লিঙ্কডইন এগুলোর মধ্যে যদি আমরা লোগো টোটো ডিজাইন করি পেজের, তাহলে এটার সাইজ হচ্ছে 500x500। তাহলে আমরা কি করব, 500x500তে চলে যাব। 500x500তে চলে গেলাম। 500x500তে যাওয়ার পর আপনি কি রিলেটেড লোগোটাকে এখানে চয়েস করবেন। আমি যদি যে কোনো একটা বিষয়, ধরেন আপনি আচ্ছা এখানে যা আছে তাই দিলাম। ধরেন আপনি কেকের বিজনেস করবেন, হ্যাঁ আপনি কেকের বিজনেস করবেন, সেই রিলেটেড একটা লোগো ক্রিয়েট করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে খোঁজেন যে কোন লোগোটা আপনার কাছে পছন্দ হয়, কোন লোগোটা আপনার কাছে ভালো লাগে, আপনি কী টাইপের লোগোর শেপটা দিতে চাচ্ছেন, কী রকম লোগো এখানে ইউজ করতে যাচ্ছেন। এখানে কিন্তু হিউজ পরিমাণে দেখেন লোগোগুলো কিন্তু দেওয়া আছে। এই যে আমরা এখান থেকে একটা লোগো চয়েস করে নিই, একটা লোগো চয়েস করে আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাচ্ছি। নেট স্লো নাকি? যে কোনো একটা লোগো আমরা এখান থেকে চয়েস করে ফেলি। সাপোজ ধরেন এই লোগোটাই নিলাম। এটা কি প্রিমিয়াম নাকি? ট্রাই টু ফ্রি ফর 30 days। আচ্ছা প্রো, এখানে তো প্রো দেখতে পাচ্ছিলাম না, তারপর প্রো আসলো কেন? এই কেকটাতে তো প্রো দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা ওটা প্রো, আচ্ছা প্রো না, আমি ফ্রি কোনোটা দেখাচ্ছি আপনাদেরকে। দাঁড়ান, প্রো দেখে লাভ নাই, ফ্রি কোনো একটা কিছু দেখাই। দাঁড়ান, আচ্ছা যে কোনো একটা নিয়ে নিই, আসেন এত চিন্তা ভাবনা করে লাভ নাই, যে কোনো একটা নিয়ে নিই। এটা মেবি ফ্রি আছে, এটাও ফ্রি আছে। একটা সুন্দর দেখে নিতে চাচ্ছিলাম। এটাও ফ্রি আছে। আচ্ছা ধরেন যে এটাই আমরা একটা লোগো বানাবো, হ্যাঁ আমাদের মতো করে একটা লোগো বানাবো। তো এখানে আপনার এখানে যে নামটা চেঞ্জ করবেন সেই নামটা এখানে লিখে ফেলেন। হ্যাঁ এই নামটা জাস্ট খালি আপনি কি করবেন, এই যেখানে যাবেন, আপনি কি নামে এখানে দিতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখে ফেলবেন। ধরেন এখানে যে কোনো একটা নাম দিলেন, যে কি নাম দিতে পারি, ধরেন লিখলাম যে লাভ কেক, জাস্ট একটা নাম এখানে দিলাম। হ্যাঁ ধরেন লিখলাম লাভ কেক, ওকে এই আচ্ছা লাভ কেক লিখলাম। লেখার পর এখানে আপনি যা চান, আপনি আপনার ফন্ট চেঞ্জ করতে চান, ধরেন আপনি এখানে লিখলেন, এখানে নাম চেঞ্জ করবেন প্রথমে। এই যে আপনি আপনার মতো ফন্ট চেঞ্জ করবেন, আপনি যেই ফন্টে এখানে লিখতে চান সেই ফন্টেই কিন্তু আপনাকে এখানে লিখতে দেবে। এই যে
আপনি কোন ফন্টে, এটা কিন্তু এই ফন্টে ছিল রাইট, আপনি যে ফন্টে চান সেই ফন্টে কিন্তু এখানে লিখতে পারবেন। আচ্ছা লিখলেন, লেখার পর এটা এখানে থাক। আমরা যদি একটু এলিমেন্টসে চলে যাই, এলিমেন্টস থেকে এখানে কিন্তু আপনি যা যা চান সব কিছুই কিন্তু এখানে আনতে পারবেন। হ্যাঁ, আমরা একটু টেক্সটে চলে যাই, টেক্সটে চলে যাওয়ার পর ওয়েজ, এখানে দেখেন অনেকগুলো শেপ আছে, আপনারা কিন্তু আপনাদের মতো এই যে দেখেন আরও আছে, যেই শেপ খুশি সেই শেপ কিন্তু এখান থেকে কি করতে পারেন, পিক করতে পারেন। এখান থেকে যেই শেপ খুশি সেই শেপ কিন্তু এখান থেকে নিতে পারেন। এই যে ডিজাইনে এসে আপনারা বিভিন্ন রকম ডিজাইনও এখান থেকে কি করতে পারেন, দেখতে পারেন। আচ্ছা এখানে 3 ডটে চলে যান, এখানে এই যে এখানে যদি অ্যানিমেটে চলে যাই, অ্যানিমেট থেকে যদি আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি, এখানে দেখি একটু, এই যে দেখেন আপনি আপনার লোগোটাকে কিভাবে দিবেন সেটা কিন্তু ওরা দেখাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন আপনার লোগোটা এরকম রাউন্ড শেপ হবে এবং এই লোগোটা এই যে দেখেন এরকম থাকবে, দেখেছেন? আপনি যেভাবে চান সেভাবে কিন্তু এখানে দিতে পারেন, আপনি যেভাবে চান। এই যে দেখেন এটা এই যে ঢেউ ঢেউ খেলছে, তো এইখান থেকে আপনি যেভাবে চান সেভাবে কিন্তু কাজ করতে পারেন। এই যে দেখেন আপনার মতো করে আপনি যেভাবে চান সেভাবে কিন্তু কাজ করতে পারেন। আবার দেখি একটু ইফেক্টসে, এই যে দেখেন একটু ইফেক্টসে চলে আসেন, এখানে ইফেক্টসে চলে আসার পর এই যে দেখেন একটা কার্ভ একটা অপশন আছে, দেখতে পাচ্ছি এই যে একটা কার্ভ অপশন আছে রাইট। এই কার্ভ অপশনে গিয়ে আপনার এইটাকে কিন্তু আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু কার্ভ করতে পারেন। হ্যাঁ, এখন এখানে আসেন, এই যে দেখেন এই যে আপনার মতো করে এখানে কার্ভ করে ফেলেন, যতটুক চান ততটুক কিন্তু এই যে দেখেন কার্ভ করতে পারবেন, যতটুক চান ততটুক কার্ভ করার পরে এটাকে ধরে এই যে এখানে বসিয়ে দেন। এটা কিন্তু রেখার বাইরে চলে যাচ্ছে, সো আরও কার্ভ করতে হবে আমাদের। কার্ভ অপশনটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে আরও কার্ভ করেন, এই যে কার্ভ করে ফেলেন, এরপরে এখানে নিয়ে এসে বসিয়ে দেন, শেষ। এরপরে চলে আসেন, এইটার ধরেন আপনি কালার চেঞ্জ করতে যাচ্ছেন, এটার কি করতে যাচ্ছেন, কালার চেঞ্জ। তো সো চলে আসে কালারের মধ্যে, এটার মধ্যে আপনি ধরেন কি কালার এখানে ইউজ করব, ধরেন এই কালার দিচ্ছেন, এই যে হয়ে গেল। এরপরে ধরেন আপনি এখান থেকে এই যে এখান থেকে কেকের কালার চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি যেই কালার খুশি সেই কালার কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনি ধরেন সবুজ যেগুলো আছে সেটার কালার চেঞ্জ করবেন, অথবা রেড যেগুলো আছে সেটার কালার, অথবা সাদা। আচ্ছা এখান থেকে একটা যদি যাই, এই কালারগুলোকে আমি রেড করে দিই, দেখি এই যে দেখেন, দেখেছেন সাদা যেগুলো ছিল এগুলো কি হয়ে গেল, রেড হয়ে গেল। এই যে আপনি চাইলে এই কালার, আপনি চাইলে এই কালার, যেইটা খুশি আপনি সেটা করেন, কোনো সমস্যা নেই। এইটাও ইন্ডিভিজুয়াল করেন, আপনি এইটার কালারটা ধরেন যাচ্ছেন সাদা দিতে, এই যে এটার কালার সাদা দিয়ে দেন। আপনি এখানে আসেন, আপনি এটা লেখায় চলে আসছে, এই যে এখানে চলে আসেন, এইটার কালার আমি দিতে যাচ্ছি ধরেন সাদা, এই যে এখানে সাদা দিয়ে দেন, হয়ে গেল। আপনি যেভাবে 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 কালারগুলোকে চেঞ্জ করতে চান ঠিক সেভাবে সেভাবে কিন্তু আপনি চাইলে আপনার এই কালারগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা এরপরে এখানে চলে আসি কেক অ্যান্ড ডেজার্ট, এরকম একটা বিষয় বলছে। তো এই যে এখান থেকে কেক অ্যান্ড ডেজার্টের বিষয় আছে, ওয়েট, এই যে এই লেখাটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, এটার ফন্ট কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এই যে এটার ফন্ট যদি চান আমি এই যে এইভাবে দিব, আপনি এভাবে দেন,
কালার যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারেন। আমি যদি একটু কালারে যাই, এটা কি কালার দেওয়া যায় এটার সাথে ম্যাচ করে, না এটা আবার বোঝা যাচ্ছে না, তাই না? ধরেন আপনি এই কালারটা ইউজ করতে চান, আপনি আপনার মতো করে কিন্তু এখানে কাজ করতে পারেন, ঠিক আছে? আপনার যেভাবে ভালো লাগে ঠিক সেভাবে করে। এটা আমি আরেকটু কার্ভ চাই, একটু নিচের দিকে নামিয়ে দিতে চাই, আপনি একটু আরো এখানে কার্ভে যান, কার্ভে যেয়ে এখানে যান, দেখি এবার এটাকে বসিয়ে, এই যে দেখেন এটাকে আরেকটু উপরে, এই যে এখন কিন্তু সুন্দর লাগছে, দেখেন এখন কিন্তু ভালো লাগছে। আরেকটু নিচেও কিন্তু দিতে পারেন এটা, হ্যাঁ এটার সাথে এটা লেগে গেছে, আরেকটু নিচে দিতে পারেন। এইভাবে আপনার এখানে হিউজ ডিজাইন আছে। আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ডিজাইন চান বা যা চান, এই যে ধরেন আমি এখানে আরেকটা পেজ নিয়ে নিলাম, আপনি এখানে টেক্সটে চলে যান, এখানে অ্যাড দ্য হেডলাইনে চলে যান, আপনি এখানে ধরেন লিখছেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা কপি করলাম, করে আমি এখানে আমার ফন্ট চেঞ্জ করতে চাই, অন্য একটা ফন্টে লিখতে চাই, আপনি যেই ফন্ট ইচ্ছা সেই ফন্টের মধ্যে এটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এই ফন্ট চাইলে এই ফন্টে লিখতে পারেন, আপনি যেই ফন্ট চান, এই যে দেখেন যেভাবে চান, যেই ফন্ট খুশি সেই ফন্টে কিন্তু আপনি চাইলে এখানে লিখতে পারেন। ধর লিখলেন, লেখার পর অথবা আপনি এখানে ধরেন লিখলাম, সাপোজ ধরেন লিখলাম ডিজিটাল এজেন্সি, ডিজিটাল এজেন্সি লিখলাম, লিখে এইটার ওয়েট, এইটা আপনি কি করতে যাচ্ছেন, আরও একটু বড় করতে চাচ্ছেন বা ছোট করতে যাচ্ছেন, বা এটা কত আছে 40 আছে না মনে হয়, ধরেন 42 করলেন, করার পরে এটার আপনি কালার চেঞ্জ করবেন, আমি একটা কালার দিয়ে দিই, ধরেন এই কালারটা দিবেন, ওকে। এরপরে আপনি ইফেক্টসে যান, কার্ভে যান, এই যে কার্ভে যান, আপনার মতো করে আপনি এটা কার্ভ করেন, এই যে এখানে বসিয়ে দেন ডিজিটাল এজেন্সি। আপনি কার্ভ দেন, আপনি সোজা দেন, আপনি যে কোনো শেপ দেন, কোনো সমস্যা নাই, আপনি যেই শেপ খুশি সেই শেপ দেন। এটা প্রিমিয়াম, আচ্ছা এটা প্রিমিয়াম, আর কি আছে, এখান থেকে আরো অনেক লেখা টেখা আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা এরপরে চলে আসি, একটু এলিমেন্টসে চলে যাই, আচ্ছা এখান থেকে যদি আমি কোনো এলিমেন্টে চলে যাই, কোনো শেপ নেই, এখানে আপনি যেটা লিখবেন সেটা আসবে। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড কোনো কিছু চাচ্ছি, কি হলো ওর আসে না কেন, কি সমস্যা হয়েছে দাঁড়ান, এখন তো রিলোড দিলে চলে যাবে, সি অল রেজাল্ট কেন, সরি ইউ কান্ট ফাইন্ড দ্য রেজাল্ট ফর ডিজিটাল মার্কেটিং শেপ, এটা তো অবশ্যই আসবে, আর না আসার কিছুই নাই। আরও বিষয় আছে, বিভিন্ন প্রজেক্ট বা অন্যান্য কিছুতে গেলেও আমার এখানে আসবে। ও এখানে তো শার্প এইটা লিখেছে, এই জন্য তো আসতেছে না, আচ্ছা আচ্ছা আমি খেয়াল করি না এই অপশনটা, হ্যাঁ ইয়ার, আচ্ছা আচ্ছা এটার জন্য আসতেছে না। আচ্ছা এখন সার্চ করেন, এখন সার্চ করেন, এখন আসবে, দেখি একটু, এই যে দেখেন এখন আসছে, রাইট। সো
সো এই যে এখান থেকে আপনি বিভিন্ন রকমের এলিমেন্টগুলো নিয়ে নেন, এখানে অনেক টাইপের এলিমেন্টস আছে, আপনি এখানে ইউজ করেন সেই জিনিসগুলোকে। যেহেতু আমাদের ফ্রি লাগবে, এখানে ফ্রি ইউজ করেন, ডিজিটাল মার্কেটিং মিশনে যেটাই আপনি দেন এখানে, হ্যাঁ। অথবা এখানে আরও আরও খুঁজবেন, হ্যাঁ, আস্তে আস্তে খুঁজলে কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফ্রি যেহেতু লাগবে এখানে, আপনি চাইলে কিন্তু এই যে এটাও ইউজ করতে পারেন। আর কি আছে দেখি, আচ্ছা এইগুলো পেইড আছে, এইটা এই যে এটাও কিন্তু ইউজ করতে পারেন, এই যে এটাও ইউজ করতে পারেন আপনি চাইলে। এটা ডিলিট করে দিয়ে এটার আবার চাইলে কি করতে পারি, কালারও চেঞ্জ করতে পারে। আমাদের এটার সাথে যদি একটু ম্যাচিং করতে চাই, না এটার কালারটা চেঞ্জ করতে দিবে না, এই যে কালার যেটা চেঞ্জ করার ছিল সেটা কিন্তু চেঞ্জ করে, এটা ব্ল্যাক শেপ, রাউন্ড কালার, এই যে রাউন্ড শেপ একটা জিনিস দেখেন, দেখেন আমি দেখাই, এই যে দেখেন একটা গোল একটা শেপ আসছে না। আপনি চাইলে কিন্তু আপনার এই যে এই নামের সাথে মিল রেখে, ডিজাইনের সাথে মিল রেখে এরকম কিন্তু রাউন্ড শেপ কিন্তু ইচ্ছে করলে দিতে পারেন। এই যে দেখেন এভাবে করে কিন্তু আপনি বসাতে পারেন। অথবা আপনার কাছে এরকম কোনো ডিজাইন আছে, আপনি নিজেই ছোটোখাটো একটা ডিজাইন মেক করেছেন, ডাউনলোড করেন, এনে এখানে ক্যানভাতে বসিয়ে দেন, বসিয়ে টুসিয়ে কালার টালার চেঞ্জ করে দেন, বাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে গেল মোটামুটি। এই যে এখান থেকে আমাকে আরও ডিজাইন দেখাচ্ছে, এখান থেকে কিন্তু আমাকে আরও ডিজাইন কিন্তু দেখাচ্ছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন ডিজাইন নিতে পারেন। আবার দেখেন আপনি চাইলে কিন্তু এটাও ভালো লাগছে, এটা একটা ক্রিয়েটিভ ডিজাইন, এগুলো কিন্তু ভালো লাগছে। তারপরে এজেন্সি অলে যান, এই যে দেখেন আরও এখানে কিন্তু আরও আছে। এভাবে করে খুঁজতে হবে, না খুঁজলে কিন্তু আপনি এখান থেকে পাবেন না। এভাবে করে কিন্তু খুঁজতে হবে যে এটাও কিন্তু লোগো হিসাবে ইউজ করতে পারেন। তারপরে এখানে আস্তে আস্তে খুঁজবেন, এটাও কিন্তু একটা লোগো হিসাবে ইউজ করতে পারেন। এটা একটা লোগো হিসাবে ইউজ করে দেখেন, ওইটাও কিন্তু ইউজ করতে পারবেন, একটু আগে দিচ্ছে, এই যে এটা কিন্তু লোগো হিসাবে ইউজ করতে পারেন। এই যে এটাকে আপনার মতো করে লোগো হিসাবে ইউজ করেন, এটাকে নিয়ে আসেন, এটাকে কপি করে নিয়ে আসেন, এখানে পেস্ট করেন, এখানে রাখেন, এটা নিয়ে আসেন এখানে। এটা চাইলে কিন্তু আপনি বড়ও করতে পারবেন। এরপরে আপনি এটা থেকে এটার বিভিন্ন পজিশন, ট্রান্সপারেন্সি, হ্যাঁ এবার খুলে গেছে, লক ছিল, হ্যাঁ খুলে গেছে। তো এভাবে করে কিন্তু আপনারা এই যে রাউন্ড শেপও আনতে পারেন। আমি কিন্তু একটু আগে রাউন্ড শেপটা দেখিয়েছিলাম। এই যে পজিশন যদি যাই, এই যে এইভাবে আমাদের পজিশনগুলো ছিল, লেআউটে যদি যান, আমাদের লেআউটগুলো এগুলো ছিল, এই যে এগুলো এইভাবে করে ফরওয়ার্ড কী করতে চান সেটা কিন্তু করতে চান পারেন। এটা কিন্তু একটু আগে দেখিয়ে দিয়েছি কীভাবে গোল করেছে, এটাও চাইলে কিন্তু গোল শেপে আনতে পারেন। ঠিক আছে, তো এই যে এভাবে করে করবেন। আমি ডাউনলোডটা একটু দেখিয়ে দিই। আপনারা এখানে শেয়ারে চলে যাবেন, এখান থেকে নিচে যাবেন, ডাউনলোডে যাবেন, ডাউনলোড থেকে এখানে পিএনজি না জেপিজি না কি করবেন সেটা করবেন, পিএনজিতে ডাউনলোড করবেন। এরপর এখানে আমাদের কিন্তু পেজ আছে কয়টা, 3টা। ধরেন আমি এই 2টা ডাউনলোড করতে যাচ্ছি না, অথবা এই 2টা ডাউনলোড করতে যাচ্ছি, আমি এটা ডাউনলোড করতে যাচ্ছি না ধরেন। তো এখানে ডানে দেন, ডাউনলোডে দেন, এই যে ডাউনলোডে যান, ওখানে যান, এই যে আমাদের 2টা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে 2 PNG 3 PNG, 3 নাম্বার
বিষয়গুলো। আচ্ছা একটু এখানে আসেন, অনেকে লিভ নিছেন কেন? ওরে আপনাদের তো ইয়েই দেয় নাই, অ্যাটেন্ডেন্সের শিটই দেয় নাই। আপনাদের 17 না? আজকে আপনাদের ক্লাস নাম্বার কত? 7। আজকে ক্লাস নাম্বার 7 না? ওকে ডান। আচ্ছা আমি মাইক্রোফোন অন করছি, কার কি কোশ্চেন আছে করেন। কে জানি একটু আগে প্রশ্ন করলেন যে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। কি নাম জানি দেখলাম, শফিরুল ইসলাম না কি নাম জানি দেখলাম একটু আগে। জি বলুন, কোশ্চেন করেন, একটু দ্রুত করেন। জি করুন, কার কার কোশ্চেন আছে একটু আর্লি করবেন প্লিজ, করুন। আমি আজকে ক্লাসের শুরুতে এসেই আপনাদের কোশ্চেন নিয়েছি, জিজ্ঞেস করেছি, তারপরে আবার জিজ্ঞেস করতেছি, বলেন। কি হলো ভাই? মাইক্রোফোন অন করেছে, এখন আবার চ্যাট বক্সে শুরু করছেন। এটার অ্যান্সার আমি দিয়ে দিছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের, আপনাদের পেড ক্যাম্পেইন ধরে নি। তারপর আচ্ছা ম্যাম, লোগো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করা যায় যদি একবার বলে দিতেন। একটু আগেই দেখিয়েছি কিভাবে চেঞ্জ করা যায় ব্যাকগ্রাউন্ড কালার। এই যে আমরা লোগোটাতে যাব, সাপোজ ধরেন আবার দেখাই, দেখেন সেম, আপনি জাস্ট খালি ওটাতে ক্লিক করবেন, এই যে যেভাবে কালার চেঞ্জ করেছি ঠিক সেভাবে। আচ্ছা নয়েজ হচ্ছে কোথায়? এই যে এখানে, জাস্ট এখানে আমরা কি করব, যে কোনো কিছু যদি একটু লিখি যে কি টাইপের চাচ্ছি, সাপোজ ধরেন এগুলোই, এখান থেকে যে কোনো একটা যদি আমরা চয়েস করি এখান থেকে, ধরেন এই যে এখানে এটার কালার কি দেখতে পাচ্ছি, ব্ল্যাক আছে, এটার কালার আমরা কি কি দেখতে পাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হচ্ছে এই যে এই দুইটা কালার, তাই না? চকলেট আর ব্ল্যাক কালার। এখন আসেন এটার কালার চেঞ্জ করব। আমি ব্ল্যাকের কালার চেঞ্জ করতে চাই, ব্ল্যাকের কালার চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিতে চাই, যে কোনো একটা কালার দিলাম, ধরেন এই কালারটা আমি দিয়ে দিলাম, অথবা এই কালার আমি ইউজ করলাম। ওকে, তারপরে আপনি চান যে এই রেড শেপের যে কালারটা আছে এই কালারটা আপনি চেঞ্জ করতে চান, এখানে আসেন, ধরেন এটা আমি ব্ল্যাক কালার দিতে চাই, এই যে ব্ল্যাক হয়ে গেল। ওকে, এইটার কালার চেঞ্জ করতে চান, এখানে আসেন, এসে এটার কালার আমি কি দিব, ধরেন এটা দেখানোর জন্য দেখাচ্ছে, এটা দিব, এগুলোর কালার চেঞ্জ করেন। আসেন এইখানে যান, সিলেক্ট করেন, এই যে এখান থেকে যে যেই কালার চান সেই কালার, এই ধরেন এটা চান, এই যে এভাবে করে চেঞ্জ করবেন। ঠিক আছে, আমি আবার দেখাই দিলাম, এটা ছিল, তারপরে এই যে সিলেক্ট করেছেন, এখানে কয়টা কালার আছে এটা কিন্তু দেখাচ্ছে, এই যে 4টা কালার এখানে আছে, 4টা কালারের কোন কোন কালার কি দিতে চান সেটা, এখানে আপনি 2020 দিতে 2024 দিতে চান, এই যে 24 লেখেন, এখানে হয়ে গেল। এই 24টাও কি করতে চান আপনি, এখানে না রেখে অন্য জায়গায় রাখতে চান, সেটা চেঞ্জ করেন। এই 24 এর আপনি সাইজ বাড়াতে চান, সাইজ বাড়ান। এই 24 এর আপনি কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করেন। ও বাবা, এটা কি কালার দিলাম, ধরেন এই যে কালার চেঞ্জ করেন। হ্যাঁ, আপনি যেভাবে চান সেভাবেই আপনি করতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে আপনি এই 24 লেখাটাও কিন্তু শেপগুলো চেঞ্জ করতে পারবেন, এই যে চেঞ্জ করে দিলাম, এই যে এভাবে। ঠিক আছে,
আচ্ছা 8টা বেজে গেছে, আমার একটা ব্যাচ আছে, আমি কিন্তু আপনাদের কোশ্চেনের কথা বলেছি। এরপরেও যদি কারো কোশ্চেন থাকে প্র্যাকটিস করার পরে আমাকে মেসেঞ্জারে নক দিবেন অথবা চ্যাট বক্সে জানাবেন, এবং সাথে আমার নেক্সট দিনও কোশ্চেন নিব। আচ্ছা, তো ঠিক আছে। যদি কারো কোশ্চেন এখনও থেকে থাকে, আমি কিন্তু সুযোগ দিয়েছি, সে আমাকে একটু মেসেঞ্জারে নক দেন, আমি রাতের বেলা তাকে অ্যান্সার দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। আর আপনাদের SW-টা শোনেন, লোগো ডিজাইন করবেন, কাভার ফটো ডিজাইন করবেন, লোগো ডিজাইন করবেন, কাভার ফটো ডিজাইন করবেন। আজকে যা যা বুঝিয়েছি এগুলো সব কিছু ভিডিও দেখবেন, নিজে ট্রাই করবেন, স্ক্রিনশট পাঠাবেন। এটা হচ্ছে আপনাদের আজকের কাজ। আর নেক্সট দিন থেকে, নেক্সট সোমবার দিন থেকে আপনাদের পেইড ক্যাম্পেইনে ঢুকে যাব। ওকে, কেউ ক্লাস মিস করবেন না, খুব দ্রুত চলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ।